হাইপারটেনশন। সো হোয়াট ইজ হাইপারটেনশন? হাইপারটেনশন হলো একটি ক্রনিক মেডিকেল কন্ডিশন যেখানে ধমনীর রক্তচাপ 140/90 মিলিমিটার এইচজি বা তার বেশি হয় বারবার মাপলে। তাহলে কোন একজন ব্যক্তির আর্টারিয়াল ব্লাড প্রেশার বারবার মাপলেও যদি আমরা 140/90 মিলিমিটার অফ এইচজি এর বেশি পাই, তখন সেটাকে ঘোষণা করব হাই ব্লাড প্রেশার বলে। রাইট? এখানে দেখানো হয়েছে আমাদের হৃৎপিণ্ড, হার্ট, আর এগুলো হচ্ছে মেজর আর্টারিস। সো আমরা যে ব্লাড প্রেশার মেজার করি সেটা হচ্ছে কোনো একটা মেজর আর্টারিসের মধ্যে। মূলত আমাদের যে টার্গেটেড ব্লাড প্রেশার আমরা মাপতে শিখেছি এতদিনে বা জানি, সেটা হলো এখানকার একটা আর্টারি ব্লাড প্রেশার, তাই তো? হোয়াট ইজ দ্য নেম? তোমাদেরকে বলতে হবে যে আমরা যে আর্টারির ব্লাড প্রেশার, এখানে যে বিপি কাফ লাগিয়ে আমরা ব্লাড প্রেশার পরিমাপ করি, এখানে কোন আর্টারিকে টার্গেট করে করি? হোয়াট ইজ দ্য নেম অফ দিস আর্টারি? এটা আপনাদের হোমওয়ার্ক, এই ভিডিওর এটা কোয়েশ্চেন। আচ্ছা, এবার আমরা আসছি তাহলে হাইপারটেনশনে ব্লাড প্রেশারকে কত বলা হয়েছে? 140/90 এর বেশি হতে হবে, তখন আমরা বলবো যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। সো এর পিছনে যে রয়েছে মিলিমিটার অফ এইচজি, সো হোয়াট ইজ মিলিমিটার অফ এইচজি এন্ড হোয়াট ইজ 140/90? এখানে আমরা ব্লাড প্রেশারকে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা দিয়ে কেন প্রকাশ করি, এই বেসিক বিষয়গুলো আমরা অনেকেই জানি, তারপরে আরেকবার রিভিশন করে নিই। ওকে, সো আমরা শুরু করছি। ব্লাড প্রেশারকে আমরা কেন দুটো সংখ্যা দিয়ে বলি? সো একটাকে বলা হচ্ছে 140/90 মিলিমিটার অফ, এখানে অফ কথাটা আমরা লিখি না, তো বলার সময় বলি মিলিমিটার অফ এইচজি, অফ না লিখলেও চলবে। এই কথাটার অর্থ কি? মিলিমিটার এইচজি কথার অর্থ কি? আর এখানে দুটো সংখ্যা আমরা কেন লিখছি, একটার নিচে আরেকটা? এর অর্থ হচ্ছে আমরা দুটো ব্লাড প্রেশারকে বোঝানোর চেষ্টা করছি। এখানে আমরা দুটো ব্লাড প্রেশারকে বোঝানোর চেষ্টা করছি। কি কি? সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার এখানে দেখানো হয়েছে 140 এর বেশি হলে তখন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 এর বেশি হলে তখন আমরা বলবো যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। রাইট? তো হোয়াট ইজ সিস্টোলিক ব্লাড প্রেশার? সিস্টোলিক ব্লাড প্রেশার হলো এই যে হার্ট যখন পাম্প করছে, তখন হার্ট থেকে ব্লাড ইজেক্ট হয়ে রক্তনালীগুলোর মধ্যে সঞ্চালিত হয়। তো হার্ট থেকে ব্লাড যখন ইজেক্ট হয়ে এই রক্তনালীগুলোর মধ্যে সঞ্চালিত হচ্ছে, সেই মুহূর্তে রক্তনালীগুলোর উপরে সর্বাধিক চাপ প্রযুক্ত হয়। তার কারণ হার্ট থেকে ধরে নিন কিছু পরিমাণ ব্লাড ওই রক্তনালীর ভেতরে ঢুকে গেল, রক্তনালীটা অলরেডি রক্তপূর্ণ ছিল, সেখানে জোরপূর্বক হার্ট আরো কিছু পরিমাণ রক্ত প্রবেশ করালো। এর জন্য কি হবে? এর জন্য রক্তনালীর কিছুটা প্রাচীর প্রসারিত তো হবেই, কিন্তু ওই প্রাচীরের মধ্যে যেহেতু আমরা নতুন করে ব্লাড পুশ করলাম, প্রাচীরের উপরে চাপ বাড়বে, প্রাচীরের উপরে বেশি বল প্রয়োগ করবে রক্ত তখন। রাইট? সো সিস্টোলিক ব্লাড প্রেশার মানে হার্ট যখন সম্পূর্ণ সংকুচিত হবে, সেই মুহূর্তের জন্য, সেই মুহূর্তের কথা বলা হচ্ছে, সেই মুহূর্তের জন্য এই মেজর আর্টারিগুলোতে যে পরিমাণ চাপ সৃষ্টি হয় সেটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার। আর সেটা 140-এর বেশি হওয়া উচিত নয়, কাম্য নয়। 140-এর বেশি হলে আমরা বলবো যে হাইপারটেনশন হয়েছে। আচ্ছা, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তাহলে কি? হার্ট সংকুচিত হওয়ার পরক্ষণেই আবার প্রসারিত হবে। হার্ট যেহেতু একটা ফাইব্রাস মাসকুলার অর্গান, যখন এটা প্রসারিত হবে তখন ওর ভেতরে, হার্টের ভেতরে নিলয়গুলোতে কি হবে? শূন্যস্থানের সৃষ্টি হবে। যখন হার্টের ভেতরে শূন্যস্থানের সৃষ্টি হবে, যখন প্রসারিত হলে তখন এখানে শূন্যস্থানের সৃষ্টি হবে, তখন ভেইনস গুলো থেকে ব্লাড আবার কি হবে? সেই মুহূর্তে ভেইনস গুলো থেকে ব্লাড আবার হার্টের মধ্যে ফিলিং হবে। কিন্তু সেই সময় নতুন করে আর কোনো ব্লাড রক্তনালীগুলোর মধ্যে মানে আর্টারিতে ইজেক্ট করা হচ্ছে না। তার মানে কি? সিস্টোলের সময় যে পরিমাণ ব্লাড দেওয়া হয়েছিল সেটা তো ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়বে। যখন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়বে, ব্লাড প্রেশারটা কিন্তু ধীরে 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 কমতে শুরু করবে। কমতে কমতে যেটা মানে লোয়েস্ট মিনিমাম ব্লাড প্রেশার, সেটাকে বলা হয় ডায়াস্টোলিক। তার কারণ যখন এখানে হার্টের মধ্যে ডায়াস্টোল চলবে, তখন অলরেডি এখানে এওর্টিক ভালভ বন্ধ। এওর্টিক ভালভ বন্ধ হলে ওই ব্লাড এদিকে আর ঘুরে তো আসতে পারবেই না। ব্লাডটা কোন দিকে যাবে? ব্লাড আমাদের পেরিফেরিতে চলে যাবে, পেরিফেরাল টিস্যুতে চলে যাবে। তো সেই মুহূর্তে যখন পেরিফেরাল টিস্যুতে ব্লাডটা সার্কুলেট হচ্ছে, সেই মুহূর্তে কি হবে? ধীরে ধীরে ব্লাড প্রেশারটা কমতে 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 একটা মিনিমাম পয়েন্টে চলে আসবে।
দ্যাট মিনিমাম ব্লাড প্রেশার ইজ ইওর ডায়াস্টলিক ব্লাড প্রেশার। সেই সময় যেহেতু হার্টে ডায়াস্টল চলে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশার। সো ব্লাড প্রেশার দুই ধরনের, সিস্টলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার। সিস্টলের সময় আমাদের শরীরের ব্লাড প্রেশার সর্বাধিক হয় এবং ডায়াস্টলের সময় ব্লাড প্রেশার সর্বনিম্ন হয়। এইটুকু মাথায় রাখলেই হবে। এবারে আমরা জানবো যে মিলিমিটার এইচজি, এইটা দিয়ে আমরা রক্তচাপকে কেন বলি, মানে রক্তচাপের একক হিসাবে কেন মিলিমিটার এইচজি কথাটা ব্যবহার করি। ওকে, এখানে সেই জন্য দেখানো হয়েছে কি, এটা হচ্ছে একটা পারদের স্তম্ভ, পারদের কলাম। এই দেখুন, এই যে সরু নাইটা দেখা যাচ্ছে, এর মধ্যেই রয়েছে হচ্ছে এই যে হোয়াইটিশ কালারের, এর মধ্যেই রয়েছে হচ্ছে পারদ, পারদ রয়েছে। এখন দেখুন, পারদ যদি এই অবধি উঠে থাকে, তাহলে এই যে পারদ ধরুন এই অবধি উঠে আছে, 100 অবধি উঠে আছে, তাহলে এই পারদ এই 100 যদি উঠে থাকে, এখানে যদি আমি আপনাকে রাখি একেবারে এই নিম্নবিন্দুতে যদি আপনাকে রাখি, তাহলে কি হবে, এই পারদ আপনার মাথার উপরে উঠে থাকবে না, 100 মিলিমিটার অবধি আপনার মাথার উপর উঠে থাকবে। এই পারদটা আপনার মাথার উপরে কিন্তু একটা প্রেসার প্রয়োগ করবে, একটা বল প্রয়োগ করবে। সেটা কি, সেটা হচ্ছে 100 মিলিমিটার উচ্চতার পারদ স্তম্ভ, যেটা তার ওজনের জন্য যে বল প্রয়োগ করবে সেটাই, রাইট। এখন যদি এই পারদ স্তম্ভ আরো উপরে ওঠানো হয়, মানে পারদ স্তম্ভ যদি 160 অবধি ওঠে, তাহলে 160 হাইটের পারদ স্তম্ভ আপনার মাথার উপর বল প্রয়োগ করবে। এই দুটোর মধ্যে কোনটা বেশি? নিশ্চয়ই 160 বেশি। কারণ আমরা কি জানি, আমরা ফিজিক্সে ছোটবেলায় পড়েছিলাম পি ইকুয়াল টু রো এইচ জি। এটা একটা সূত্র ফিজিক্সের। ফিজিক্সের এই ফর্মুলাটা কি বলছে, যে প্রেসার মানে ফ্লুইডের প্রেসার ইজ ইকুয়াল টু রো, ফ্লুইডের ডেন্সিটি, ফ্লুইডের হাইট এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মানে জি। তো ফ্লুইডের ডেন্সিটি তো পরিবর্তনশীল নয়, আবার অভিকর্ষজ ত্বরণ সেটাও পরিবর্তনশীল নয়। এখানে একমাত্র পরিবর্তনশীল হলো হাইট। তার মানে এখানে এই পারদ স্তম্ভের উচ্চতা যত কম বা বেশি হবে, চাপ ঠিক ততটাই কম বা বেশি হবে। এখান থেকে এই দুটো যেহেতু ধ্রুবক, আমরা এখান থেকে গাণিতিকভাবে বলতেই পারি যে পি প্রপোর্শনাল টু এইচ, মানে উচ্চতা আর প্রেসার সমানুপাতিক। উচ্চতা বাড়লে প্রেসার বাড়ে। কিসের উচ্চতা? এই পারদ স্তম্ভের উচ্চতা। তার মানে 100 মিলিমিটার উচ্চতার পারদ স্তম্ভ এর সর্বনিম্ন বিন্দুতে যে বল প্রয়োগ করবে, 160 হলে সেটা অনেক বেশি বল প্রয়োগ করবে, সেখানে বেশি চাপ সৃষ্টি হবে। ওকে, আচ্ছা, এবারে আমরা ব্লাড প্রেশারকে এর সাথে কি তুলনা করছি, ব্লাড প্রেশারের সাথে সম্পর্ক কি? ব্লাড প্রেশারের সাথে সম্পর্ক হচ্ছে, ব্লাড প্রেশার কি আগে সেটা বুঝে নি। ব্লাড প্রেশার কি? ব্লাড প্রেশার হচ্ছে যে মেজর আর্টারিগুলোতে, এই ধরুন একটা আর্টারি, মেজর আর্টারিগুলোতে ব্লাড কিন্তু একটা ফ্লুইড, একটা তরল পদার্থ। তো তরল পদার্থ যখন কোন একটা ভেসেলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, মানে রক্ত যখন একটা নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন সে প্রত্যেক মানে সব দিকে, পাস্কালের সূত্র অনুযায়ী একটা ফ্লুইড পার্টিকেল সব দিকে সমান চাপ প্রয়োগ করে। তার মানে আমরা যদি ভাবি এখানে একটা রক্তের কণা বা বিন্দু, এই রক্তের কণাটা এর সামনের দিকে, পিছনের দিকে, ওপরে, নিচের দিকে, সব দিকে সমান পরিমাণ বল প্রয়োগ করে। এটাই পাস্কালের সূত্র। তো আমাদের এখানে আলোচ্য বিষয় কি, যে রক্তের চাপ তাহলে কি? রক্তের চাপ হচ্ছে এই রক্তনালীর ভেতরে যে রক্তবিন্দুগুলো রয়েছে, সেই রক্তবিন্দুগুলি রক্তের দেওয়ালের উপরে, এই যে রক্তের নালীর দেওয়ালের উপরে যে চাপ প্রয়োগ করবে, সেটাকে বলা হয় রক্তের চাপ, রাইট। এখন রক্তনালীর দেওয়ালের উপরে কতটুকু চাপ প্রয়োগ করছে সেটা তো মেজারেবল নয়। আমাদের শরীরের ভেতরে তো আমরা চাপের মিটার নিয়ে বসে থাকবো না, ব্যারোমিটার নিয়ে, এটা তো পসিবল নয়, তাই না? তাহলে রক্তচাপকে সহজভাবে বোঝার জন্য আমরা রক্তের চাপের সমতুল্য একটা রাশি বের করি, সেটা হচ্ছে পারদ স্তম্ভের চাপ। তার মানে ধরে নিন যে এই মুহূর্তে এই রক্তবিন্দুগুলো রক্তনালীর দেওয়ালে যে চাপ দিচ্ছে, এই চাপটা যদি সমতুল্য হয়, মানে 100 মিলিমিটার আমি যদি পারদ রাখি, 100 মিলিমিটার হাইটে যদি পারদ রাখি, এই পারদ তার নিম্নতম বিন্দুতে যে চাপ প্রয়োগ করবে এখানে তার ওজনের জন্য, এইটা যদি তার সমতুল্য হয়, এই রক্তচাপের সমতুল্য হয়, তাহলে আমরা বলতে পারি যে এখানে যে চাপটা আছে সেটা 100 মিলিমিটার এইচজি এর চাপ। এখানে তুলনা করা হয়েছে শুধুমাত্র। আমরা 140 মিলিমিটার অফ এইচজি ব্লাড প্রেশার বলতে কি বুঝি? 140 মিলিমিটার ব্লাড প্রেশার বলতে এটাই বুঝি, এখানে যদি 140 মিলিমিটার অব্দি পারদ থাকে, তাহলে এই পারদটা সর্বনিম্ন বিন্দুতে যে চাপ প্রয়োগ করবে, এইটা চাপ এক্স্যাক্টলি সেম হবে এখানে রক্তনালীর উপরে চাপ। তার মানে সিস্টলের সময়
এই রক্তগুলো দেওয়ালে যে চাপ দেয় সেটা এই 100 মিলিমিটার উচ্চতার পারস্তম্ভ তার নিম্নতম বিন্দুতে চাপ দেয়, এই দুটো একেবারে সমান। এটা সমান বলেই আমরা একে বলছি, এই দুটো সমান বলে একে বলছি যে এখানে 140 মিলিমিটার এইচজি চাপ হচ্ছে এই মুহূর্তে, সিস্টলের সমান। একই বিষয় ডায়াস্টলি হতে থাকে। ডায়াস্টলিতে কি হচ্ছে যে ডায়াস্টলিতে 90 মিলিমিটার অবধি পারস্তম্ভ থাকলে তার নিম্নতম বিন্দুতে যে চাপ পড়বে এই চাপটার সমতুল্য চাপ পড়ছে এই বিন্দুতে, মানে রক্তনালীর ওপরে, সেটা ডায়াস্টলের সমান। ওকে, তখন আমরা ডায়াস্টলিতে কি বলছি যে 90 মিলিমিটার এইচজি চাপ প্রযুক্ত হচ্ছে রক্তনালীর দেওয়ালের উপরে। দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা বুঝতে সক্ষম হলাম যে সিস্টলিক ব্লাড প্রেশার কি, ডায়াস্টলিক ব্লাড প্রেশার কি। দুটোই ব্লাড প্রেশারকে কেন আমরা মিলিমিটার অফ এইচজি এর এককে প্রকাশ করি। ওকে, এবারে আমরা আসি এপিডেমিওলজি। এপিডেমিওলজিতে আমরা কি শিখবো যে ব্লাড প্রেশার বিশ্বব্যাপী সবচেয়ে সাধারণ দীর্ঘমেয়াদী রোগগুলোর মধ্যে হচ্ছে ব্লাড প্রেশার। দীর্ঘমেয়াদী রোগ কি কি রয়েছে বিশ্বব্যাপী? হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ, তাছাড়া কি ডায়াবেটিস মেলাইটাস, আর কি আছে সিওপিডি, হ্যাঁ ক্যান্সার, সিকেডি, এগুলো কি? এগুলো সবই হচ্ছে ক্রনিক রোগ এবং বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। সব দেশের মধ্যে এই ধরনের রোগের পেশেন্ট আমরা দেখতে পাবো, কিন্তু এগুলো সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি কমন হচ্ছে হাইপারটেনশন, যেটা আজকে আমাদের টপিক। ওকে, বেশ। তো হাইপারটেনশনের ম্যানেজমেন্ট সেই জন্য আমাদের খুব ভালোভাবে শিখতে হবে, কারণ হাইপারটেনশনের পেশেন্টই পৃথিবীতে সবচেয়ে বেশি। বয়সের সাথে সাথে এর প্রাদুর্ভাব বাড়ে। আমরা জানি বয়সের সাথে সাথে আমাদের ব্লাড ভেসেলস গুলোর রিমডেলিং হয়, ব্লাড ভেসেলস আমাদের রক্তনালীগুলোর মধ্যে পরিবর্তন ঘটে, তার জন্য বয়সের সাথে সাথে স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশার বাড়ে। ওকে, আর পুরুষদের মধ্যে মধ্য বয়সে বেশি, পুরুষদের মধ্যে মধ্য বয়সে ব্লাড প্রেশার পুরুষদের মধ্যে স্ত্রীদের তুলনায় বেশি। এখানে আমরা একটা স্ত্রী এবং পুরুষ সমবয়সী দেখানো হয়েছে। ধরে নিন দুজনেরই বয়স 35 ইয়ার্স, দুজনেরই বয়স যদি 35 ইয়ার্স হয়, 40 ইয়ার্স হয়, তাহলে এই দুজনের মধ্যে তুলনা করলে, এই দুজনের মধ্যে এখন এই মুহূর্তে তুলনা করলে মেলের ব্লাড প্রেশার বেশি হবে, ফিমেলের ব্লাড প্রেশার কম হবে। কিন্তু যখনই এই বয়সটা 40 পার করে 45 বা 50 হয়ে যাবে, মানে মাত্র 5 বছরের পার্থক্যে, যখনই একজন স্ত্রীর মাসিক ঋতুস্রাব যখন বন্ধ হয়ে যাবে, মানে মেনোপজ হয়ে যাবে, সেই মুহূর্তে কি হবে? হঠাৎ করে স্ত্রীদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, আর পুরুষদের তুলনায় পুরুষদের ব্লাড প্রেশারে হঠাৎ কোনো পরিবর্তন হয় না। পুরুষদের ব্লাড প্রেশার তো বেশি থাকেই, কিন্তু হঠাৎ সেই সময় দেখা যাবে স্ত্রীদের ব্লাড প্রেশার মেনোপজের পরে হঠাৎ বেড়ে গেছে। তখন একটা পুরুষ তার সমবয়সী পুরুষের সাথে যদি তুলনা করা যায়, তাহলে পুরুষদের থেকে তখন স্ত্রীদের ব্লাড প্রেশার বেশি হবে। তার মানে মেনোপজের আগে স্ত্রীদের তুলনায় পুরুষদের ব্লাড প্রেশার বেশি থাকে, কিন্তু মেনোপজের পরে ওই একই বয়সের পুরুষদের তুলনায় স্ত্রীদের ব্লাড প্রেশার সেই সময় বেশি থাকে। এই হলো আমাদের এপিডেমিওলজি। নেক্সট আমরা জানবো এটিওলজি। কি কি কারণে, এক্স্যাক্টলি কি কি কারণে ব্লাড প্রেশার হাই হয়। ওকে, সো আমরা ফার্স্ট স্টার্ট করছি ব্লাড প্রেশার টাইপস দিয়ে। ব্লাড প্রেশার দু ধরনের হয়, দুই অনলি, প্রাইমারি ব্লাড হাইপারটেনশন অ্যান্ড সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন হচ্ছে 90 থেকে 95% ব্যক্তিদেরই প্রাইমারি হাইপারটেনশনই হয়, যার এক্স্যাক্টলি সঠিক কোনো কারণ আমরা জানি না, বা এর পেছনে কোনো কারণ নেই, সেটা বয়সজনিত কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, ব্লাড প্রেশার বেশি। তো সেটাকে বলা হয়, যদি কোনো পেছনে কোনো কারণ না থাকে, অন্য কোনো রোগের প্রাদুর্ভাব থেকে যদি ব্লাড প্রেশার না বাড়ে, তখন সেটাকে বলা হয় প্রাইমারি হাইপারটেনশন। ওকে, তো প্রাইমারি হাইপারটেনশনই হয় লোকেদের 90 to 95%। কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশন বলে একটা টার্ম আছে, যেটার পিছনে কিছু অন্য রোগের কারণ থাকে, যেমন কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজে ব্লাড প্রেশার হাই হয়। ওকে, আচ্ছা, কিডনি ডিজিজে ব্লাড প্রেশার হাই কেন হয় জেনে দেখুন। কিডনি ডিজিজে কি হয়? যদি কারোর কিডনি ডিজিজ হয়, তাহলে তার ইউরিনের পরিমাণ কম হয়, তাই তো? কিডনি যদি ইম্পেয়ার্ড হয়, ইউরিন আউটপুট কিন্তু কমে যায়। তার মানে কি, শরীর থেকে জল কম নির্গত হচ্ছে। শরীর থেকে যদি জল কম নির্গত হয়, জল আমাদের শরীরে কোথায় থাকে? আমরা যে জল পান করি বা খাবারের মধ্যে যে জল থাকে, সেটা যে আমরা খাচ্ছি, সেটা কোথায় যায়? সেটা প্রাথমিকভাবে ওকে ব্লাডে যায়, তারপরে সেটা ব্লাড থেকে কিডনির মাধ্যমে আমাদের শরীরে প্রস্রাব হয়ে বেরোয়।
এখন কিডনি যদি ইম্পেয়ার্ড হয় তাহলে কি হবে, কিডনি থেকে যে প্রস্রাব তৈরি হবে ইউরিন ফরমেশন কম হতে থাকে। সেটা ডিপেন্ড করবে কিডনির কতটুকু হানি হয়েছে তার উপরে। এখন কিডনি যদি কম প্রস্রাব তৈরি করে তাহলে আমরা যেটা জল খাচ্ছি সেই জলটা কোথায় রিটেনশন হবে, সেই জলটা কি করবে, ব্লাড ভলিউমকে বাড়াবে, রক্তের পরিমাণই বেড়ে যাবে। ওকে, রক্তের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে রক্তের নালীর পরিমাণ তো আর বাড়ছে না। আমাদের শরীরে যে পরিমাণ আর্টারি এবং ভেইনস রয়েছে, মানে আমাদের সার্কুলেটরি সিস্টেমটার যে ভলিউম রয়েছে ভেতরে, সেটার পরিমাণ তো বাড়ছে না। কিন্তু রক্তের ভলিউম যদি বেড়ে যায় তাহলে ওই নালীর ভেতরে রক্তটাকে বেশি রক্ত পরিমাণ ঢুকে বেশি চাপ সৃষ্টি করবে, ব্লাড প্রেশার বাড়বে। সেই জন্যই কিডনি ডিজিজে ব্লাড প্রেশার বাড়ে। আর কি এন্ডোক্রাইন ডিসঅর্ডার, যেমন কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমে কি হয়, কোর্টিসল লেভেল হাই থাকে। এই যেমন কুশিং সিনড্রোমের একজন ব্যক্তির চিত্র দেখানো হয়েছে। কুশিং সিনড্রোমে মুন ফেস হয়, বাফেলো হাম্প হয়, ট্রাঙ্কুল ওবেসিটি হয়, থিন লিমস। তো এই ধরনের যে কুশিং সিনড্রোমের পেশেন্ট, এদের শরীরে কোর্টিসল নামক বিশেষ হরমোনের মাত্রা আধিক্য থাকে। তো কোর্টিসল লেভেল যদি হাই থাকে তাহলে একই রকম ভাবে আমাদের শরীরে ভাসো কনস্ট্রিকশন হয়, মানে আমাদের রক্ত নালীগুলো সংকুচিত হয়ে যায়। এবং কোর্টিসল লেভেল হাই থাকলে কিডনি বেশি পরিমাণে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে। মানে কি, সোডিয়াম বলে একটা আয়ন হয়, সেটা বেশি পরিমাণ ধরে রাখে, মূত্রের মাধ্যমে বের হতে দেয় না, আর জলটাকে বের হতে দেয় না, জলটাকে ধরে রাখে। তাহলে একইভাবে আবারও ব্লাড ভলিউম বাড়বে, আবার ওদিক থেকে ভাসো কনস্ট্রিকশন হচ্ছে, মানে রক্তনালীগুলো সংকুচিত হচ্ছে, ফলস্বরূপ কি হবে, ব্লাড প্রেশার বাড়বে। আর কি হতে পারে, হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজমও ব্লাড প্রেশার বাড়ে। কেন? হাইপার থাইরয়েডিজম মানে কি, T3 T4 এই দুটো হরমোনকে কি বলি আমরা, থাইরয়েড হরমোন। তাহলে যদি T3 T4 লেভেল বেড়ে যায়, থাইরয়েড হরমোন বেড়ে যায়, তাহলে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর এফেক্ট করে। কি কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর যেটা এফেক্ট করে সেটা হার্ট রেট বেড়ে যায়, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়। হার্ট রেট বেড়ে গেলে কি হবে, হার্ট যদি বারবার সংকোচন প্রসারণ হয়, তার মানে কি, হার্ট জোরপূর্বক রক্ত বেশি পরিমাণ রক্তনালীগুলোর মধ্যে ছুড়ে দিচ্ছে, রক্তনালীগুলোর মধ্যে বেশি পরিমাণ রক্ত ইজেক্ট করছে, তাহলে কি হবে, রক্তনালীগুলোর উপরে চাপ বেশি হবে, ব্লাড প্রেশার বাড়বে। আর কি হয়, ড্রাগস, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, ওসিপি। ওসিপি নিলেও কিন্তু ব্লাড প্রেশার বাড়ে। তার কারণ ওসিপির মধ্যে কি থাকে, স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন। আমরা আগেও বহুবার পড়েছি। কিন্তু এই স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন কি করে, একই রকম ভাবে কর্টিসলের মতোই ওয়াটার এবং সোডিয়াম বেশি রিটেনশন করে এবং ভাসো কনস্ট্রিকশন করায়, ফলস্বরূপ কি হয়, ব্লাড প্রেশার বাড়ে। তো এগুলো হচ্ছে ব্লাড প্রেশার বৃদ্ধির কারণ। এগুলোকে বলা হয় সেকেন্ডারি। এই কারণগুলোর জন্য যদি ব্লাড প্রেশার বাড়ে তখন সেটা বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। আর যদি কোনো কারণ না থাকে তাহলে প্রাইমারি হাইপারটেনশন। এবার আমরা আসি রিস্ক ফ্যাক্টর। কোন কোন রিস্ক ফ্যাক্টরস গুলোর জন্য রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, এগুলো দুটো ভাগে আমরা ভাগ করছি, মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর এবং নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর কারা, যে সমস্ত রিস্ক ফ্যাক্টরকে আমরা মডিফাই করে আমাদের লাইফকে উন্নতি করতে পারবো, দ্যাট ইজ মডিফায়েবল। যেমন ধূমপান, ধূমপান করলে রক্তচাপ বাড়ে। তো ধূমপান তো আমরা মডিফাই করতেই পারি, আমরা ধূমপান ছেড়ে দিতেই পারি চাইলে। তো ধূমপান যদি ছেড়ে দিই রক্তচাপ আবার ধীরে ধীরে কমবে। দীর্ঘদিন ধরে যেমন রক্তচাপ, ধূমপান করলে রক্তচাপ বাড়ে, তেমনি করে দীর্ঘদিন ধরে ধূমপান ছেড়ে দিলে পুনরায় রক্তচাপ কমতে শুরু করবে। উচ্চ লবণযুক্ত খাদ্য। লবণ কি, লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, মানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন যদি আমরা বেশি পরিমাণে ইনটেক করি সেটা কোথায় যাবে, আমাদের রক্তে যাবে। রক্তে যদি সোডিয়াম এবং ক্লোরাইড বেশি থাকে, মানে আয়নস বেশি থাকে, তাহলে অসমোসিস প্রসেসে, অভিস্রবণ প্রক্রিয়ায় রক্তনালীগুলো কি করবে, বেশি পরিমাণ জল নিজের মধ্যে টেনে নেবে। বিষয়টাকে একটু বুঝিয়ে বলি এক লাইনে। যদি আমরা নুন বেশি খাই, তাহলে নুন মানে কি, নুন মানে হলো সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই সোডিয়াম এবং ক্লোরাইড এটা কোথায় যাবে, রক্তে। খাবার থেকে শোষিত হয়ে রক্তে চলে আসবে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন। তাহলে রক্তটার মধ্যে যদি সোডিয়াম এবং ক্লোরাইড এই আয়নসগুলোর পরিমাণ বেড়ে যায়, মানে কনসেন্ট্রেশন বাড়ে, তাহলে এটা কি করবে, এই রক্তনালীটা আশপাশ থেকে ওয়াটার ড্রয়িং করবে, আশপাশ থেকে জলকে রক্তনালীর মধ্যে টেনে নেবে। তাহলে রক্তনালীর মধ্যে যদি জল বেড়ে যায়, রক্তনালীর মধ্যে জল বেড়ে গেলে কি হবে, ব্লাড ভলিউম বাড়বে না, রক্তের পরিমাণটা বেড়ে যাবে। রক্তের পরিমাণ বেড়ে গেলে কি হবে, চাপ বাড়বে। সেই জন্য নুনযুক্ত খাবার খেলে রক্তচাপ বাড়ে। স্থূলতা বা ওবেসিটি এর জন্য
ব্লাড প্রেশার বাড়ে, কারণ স্থূলতার সাথে একটা আমাদের লিপিড বা ফ্যাট মেটাবলিজমের সম্পর্ক রয়েছে। যে ব্যক্তি স্থূল হয় সাধারণত তার শরীরে কোলেস্টেরল লেভেল বেশি হয়, আর কোলেস্টেরল বেশি হলে কোলেস্টেরল ডিপোজিশন হতে পারে রক্তনালীতে, ফলস্বরূপ কি হবে, ব্লাড প্রেশার বাড়বে। শারীরিক নিষ্ক্রিয়তা, যারা শারীরিকভাবে নিষ্ক্রিয় জীবনযাপন করে, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে না, তাদেরও ব্লাড প্রেশার বেশি হবে একই কারণের জন্য। অ্যালকোহল কনজাম্পশন করলে সেই অ্যালকোহলের মধ্যে যে ফ্রি রেডিক্যালস তৈরি হয় অ্যালকোহল থেকে, সেগুলো আমাদের ব্লাড ভেসেলস এর মধ্যে কিছু ক্ষতি করে। ব্লাড ভেসেলস এর ক্ষতি করার জন্য ব্লাড ভেসেলস তখন রিমডেলড হতে শুরু করে, ফলস্বরূপ ব্লাড প্রেশার বাড়ে। মানসিক চাপ যদি বেশি হয় তাহলে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি বেশি হবে, হার্ট দ্রুত চলবে, ব্লাড ভেসেলস কনস্ট্রিকশন হবে, ফলস্বরূপ কি হবে, রক্তচাপ বাড়বে। আচ্ছা, এগুলো হচ্ছে মডিফায়াবল। কেন? আমরা শারীরিক নিষ্ক্রিয়তা যদি কেউ থাকে তাহলে সে শারীরিকভাবে অ্যাক্টিভ হতেই পারে চাইলে। কেউ যদি অ্যালকোহল কনজাম্পশন করে তাহলে সেই অ্যালকোহল কনজাম্পশন বন্ধ করে দিতে পারে। মানসিক চাপ আমরা বিভিন্নভাবে জীবনের সমস্যা তো থাকেই, তো জীবনের সমস্যাগুলোকে আমরা যদি মডিফাই করি বা অন্য পথে সেগুলোকে বিবেচনা করি তাহলে কিন্তু মানসিক চাপ অনেকটা কমে যায়। মানসিক চাপ কমলে ব্লাড প্রেশারও কিন্তু সাথে সাথে ড্রপ হবে। এবার হচ্ছে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর কোনগুলো? যে সমস্ত রিস্ক ফ্যাক্টর, যেমন মনে করুন বয়স আমাদের এমন একটা ফ্যাক্টর যার জন্য ব্লাড প্রেশার বাড়ে, ঠিক আছে, কিন্তু কারো যদি বয়স 40 একবার হয়ে যায় সে তো আর ফিরে 30-এ আসতে পারবে না, দ্যাটস নট মডিফায়েবল। বয়স মডিফাই করা সম্ভব না, সেই জন্য বয়সজনিত কারণে যদি ব্লাড প্রেশার বাড়ে, অন্য সমস্ত কিছু ঠিক আছে, শুধুমাত্র বয়সজনিত কারণে ব্লাড প্রেশার বাড়ছে, সেটা আমাদের কিছু করণীয় নেই। পারিবারিক ইতিহাস, যদি আমার বাবার, আমার জেঠুর, আমার দাদুর ব্লাড প্রেশার হাই থাকে তাহলে আমারও হবে। এটা বংশ পরম্পরায় জেনেটিক্যালি আসবে, এখানে আমাদের কোনো হাত নেই, আমরা এটা চাইলেও চেঞ্জ করতে পারবো না, জেনেটিক ফ্যাক্টরসও আমাদের হাতে নেই। দিস আর নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। এবার আমরা আসি প্যাথোফিজিওলজি অফ হাইপারটেনশন। ব্লাড প্রেশার যে এই হাই হয়, পেছনে কি সায়েন্স রয়েছে দেখুন। হাইপারটেনশন ঘটে যখন কার্ডিয়াক আউটপুট এবং পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স ক্রনিকভাবে বেড়ে যায়। এখানে দুটো মেডিকেল টার্ম বলেছে, কার্ডিয়াক আউটপুট এবং পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। মানে কি? কার্ডিয়াক আউটপুট মানে হচ্ছে, এই ধরুন হার্ট যখন একবার সংকুচিত হয় তখন বাম নিলয়ে যে পরিমাণ রক্ত জমা হয় সেটা সে ইনজেক্ট করে এওর্টার মধ্যে দিয়ে দিচ্ছে এক ধাক্কায়। একবার সংকুচিত হলে হার্ট যত পরিমাণ ব্লাড এওর্টার মধ্যে ঢেলে দেয় সেটাকে বলা হয় স্ট্রোক ভলিউম। ওকে, সেটা ধরে নিলাম 30 বা 40 বা 50 ml, সেটাকে বলা হয় কিন্তু স্ট্রোক ভলিউম। এখন হার্ট এভাবে মিনিটে 72 টাইমস বা 80 টাইমস সংকোচন হবে, প্রসারণ হবে। তাহলে ওই যে স্ট্রোক ভলিউম মানে 30 বা 40 ml বা 50 ml পরিমাণ ব্লাড একবারে দিল, এবার মিনিটে যদি সে 80 টাইমস সংকোচন বা প্রসারণ হয় তাহলে কি হবে? 80 মাল্টিপ্লাইড বাই 40, 80 মাল্টিপ্লাইড বাই 40, এই পরিমাণ ব্লাড এক মিনিটে এওর্টার মধ্যে দিচ্ছে। এইটাকেই বলা হয় কার্ডিয়াক আউটপুট বা মিনিট আউটপুট। মানে এক মিনিটে যত পরিমাণ ব্লাড, ভালো করে কথা শুনুন, এক মিনিটে যত পরিমাণ ব্লাড হার্ট থেকে সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে সেটাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট বা মিনিট আউটপুট। ওকে, এবার দেখুন কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে তাহলে কি হবে? কার্ডিয়াক আউটপুট যদি বেড়ে যায় তাহলে কি হবে? কার্ডিয়াক আউটপুট বাড়লে তার মানে কি হার্ট বেশি পরিমাণ ব্লাড রক্তনালীগুলোর মধ্যে দিচ্ছে। হার্ট যদি বেশি পরিমাণ ব্লাড রক্তনালীগুলোর মধ্যে দেয় তাহলে এখানে বেশি চাপ সৃষ্টি হবে। সিম্পল। আমি এখানে খুব সহজভাবে শুধু লেফট হার্ট অঙ্কন করছি। ওকে, অনলি লেফট হার্ট রাইট হার্ট বলে কিছু হয় না, তবে শুধুমাত্র হার্টের লেফট সাইডটা যদি অঙ্কন করি, এটা ধরে নিলাম এওর্টা, এটা হলো ভেন্ট্রিকল। এই তাহলে এটা এখান থেকে এওর্টা থেকে ব্লাড আসলো ভেন্ট্রিকল থেকে কোথায় চলে যাচ্ছে? এওর্টাতে। ওকে, তাহলে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকল থেকে এওর্টাতে। এবারে এই ভেন্ট্রিকল একবার সংকোচন হলে এখান থেকে কিছু পরিমাণ ব্লাড ঢুকে গেল কোথায়? সিস্টেমিক সার্কুলেশনে। এবার এভাবে করে
এভাবে করে 1 মিনিটে 80 বার সংকোচন যদি হয়, তাহলে 80 বারে মোট যত পরিমাণ ব্লাড এই সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করালো সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। এখন ভালো করে দেখুন, কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে তাহলে কার্ডিয়াক আউটপুট কি কি হচ্ছে? একটা হলো কার্ডিয়াক আউটপুট সিও। সিও অ্যাকচুয়ালি কি? সিও অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। মানে কি? হার্ট একবার সংকোচন হয়ে যে পরিমাণ ব্লাডটা দিচ্ছে ইজেক্ট করে, দ্যাট ইজ স্ট্রোক ভলিউম। ওকে, আচ্ছা, হার্ট মিনিটে যতবার সংকোচন প্রসারণ হচ্ছে সেটা হচ্ছে হার্ট রেট। এই দুটোর গুণফল হবে কার্ডিয়াক আউটপুট। এবার কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে তাহলে কেন বাড়তে পারে? কার্ডিয়াক আউটপুট কেন বাড়তে পারে? হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে। হার্ট যদি ঘন 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 সংকোচন প্রসারণ হয় তাহলে বেশি করে ব্লাড ছাড়বে, তাহলে হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে। আর কি, স্ট্রোক ভলিউম বাড়লেও কার্ডিয়াক আউটপুট বাড়বে। তাহলে যদি এরকম হয় যে হার্ট ফোর্সফুল কন্ট্রাকশন হচ্ছে জোরে, তাহলে হার্টের মধ্যে মানে যেটা ইজেক্টেড ব্লাড, ইজেকশন ফ্র্যাকশন যেটা, সেটার পরিমাণ বেড়ে যাবে। মনে করুন যে হার্ট এর যে ভেন্ট্রিকল সেটা ভর্তি আছে ব্লাড দিয়ে, এবারে তার মধ্যে থেকে 60% ব্লাডকে সে ইজেক্ট করে দেয়, বাকি 40% থেকে যায়। ওকে, এন্ড ডায়াস্টলিক ভলিউম যেটা আমরা বলি। সো এটা এন্ড ডায়াস্টলিক ভলিউম না, এর মানে হার্টের মধ্যে রিটেইন ভলিউম। তো হার্টের মধ্যে যে পরিমাণ ব্লাড থাকে তার কিন্তু সম্পূর্ণ 100% ব্লাড কিন্তু ইজেক্ট করে না, তার কিছু একটা পার্সেন্ট করে। তো যেটা ধরুন যে হার্ট সাধারণভাবে সংকোচন প্রসারণ হলে 60% ব্লাড ইজেক্ট করে দেয়, কিন্তু হার্ট যদি ফোর্সফুল কন্ট্রাকশন হয় তাহলে তখন হার্টের মধ্যে রিটেইনড পরিমাণ ব্লাড কম থাকবে কিন্তু ইজেক্টেড ব্লাড বেশি হবে। তার মানে বেশি পরিমাণ ব্লাড তখন ছুড়ে দেবে, অল্প পরিমাণ ব্লাড নিজের মধ্যে রাখবে। ওকে, তাহলে মানে কি, স্ট্রোক ভলিউমটা বাড়বে। হার্ট যদি ফোর্সফুল কন্ট্রাকশন হয় তাহলে স্ট্রোক ভলিউম বাড়বে। স্ট্রোক ভলিউম বাড়লেও কার্ডিয়াক আউটপুট বাড়বে, হার্ট রেট বাড়লেও কিন্তু কার্ডিয়াক আউটপুট বাড়বে। এবার দেখুন, কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে তার মানে কি, 1 মিনিটে যে ব্লাড ছাড়ছিল সেই ব্লাডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবার এই জায়গাটা যদি ব্লাড বেশি হয়, মানে বেশি করে হার্ট যদি ব্লাড এখানে দেয়, তাহলে এখানে কি হবে? এখানে ব্লাড ঠাসি করবে। তো ব্লাড তো একটা ইনকম্প্রেসিবল ফ্লুইড, মানে সংকোচন হয় না, ইনকম্প্রেসিবল ফ্লুইড। তো এই ফ্লুইডটা, এই তরলটা যখনই একবার রক্তনালীতে আসবে, রক্তনালীর উপরে চাপ বাড়াবে। যত বেশি রক্ত আসবে তত বেশি রক্তনালীর উপরে চাপ বাড়াবে। তার মানে কার্ডিয়াক আউটপুট বাড়লে এখানে রক্তনালীর উপরে চাপ বাড়বে, মানে ব্লাড প্রেশার বাড়বে, সিম্পল। এবারে আমরা আসি কি, হাইপারটেনশন ঘটে যখন কার্ডিয়াক আউটপুট বাড়ে। আর কি বাড়ে? পেরিফেরাল রেসিস্টেন্স ক্রনিক ভাবে যদি বেড়ে যায়। হোয়াট ইজ পেরিফেরাল রেসিস্টেন্স? পেরিফেরাল রেসিস্টেন্স হচ্ছে, পেরিফেরাল রেসিস্টেন্সকে বোঝানোর জন্য খুব সহজ একটা চিত্র অঙ্কন করা যেতে পারে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের রক্তনালী। রক্তনালী হচ্ছে স্মুথ মাসল দ্বারা তৈরি। ওকে, এর মধ্যে সার্কুলার মাসল থাকে। তার মানে রক্তনালীগুলোর মধ্যে এরকম ভাবে গোল 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 মতো কি হবে, মাসল থাকে। এখানে দেখুন দেখা যাচ্ছে স্মুথ মাসল, এগুলো হচ্ছে রক্তনালীর স্মুথ মাসল। তো রক্তনালীর মধ্যে স্মুথ মাসল থাকে কিভাবে? সার্কুলারলি, মানে বৃত্তের মতো। এবার এই বৃত্তটা যদি দৈর্ঘ্যে সংকোচন ঘটে তাহলে কি হবে? এই বৃত্তটা যদি দৈর্ঘ্য বরাবর সংকোচন ঘটে তাহলে কি হবে? এই ভেতরের লিউমেনটা ছোট হয়ে যাবে। এই যে এটা যেমন লিউমেনটা বড়, এর লিউমেনটা ছোট, ঠিক আছে? তো এটা কেন হচ্ছে? এই যে এখানকার যে রক্ত পেশি কোষ, এই যে স্মুথ মাসল কোষগুলো, এইগুলো স্মুথ মাসলগুলো যদি দৈর্ঘ্য বরাবর ছোট হয়, তার চারিদিক থেকে যখন ছোট হবে তখন কি ভেতরে যে শূন্য স্থানটা সেটা কমে যাবে। তার মানে কি, হোয়াট ইজ পেরিফেরাল রেসিস্টেন্স? আমাদের হার্ট ছাড়া বাকি যে সমস্ত আর্টারি এবং ভেইনস রয়েছে সেগুলো সবই কি স্মুথ মাসল দ্বারা তৈরি। এবার রক্ত যেমন রক্তনালীর দেওয়ালের উপরে এরকম ভাবে লম্বভাবে ভার্টিক্যালি বল প্রয়োগ করছে, তেমনি করে অপোজিটে এটাও ভাবা যেতে পারে রক্তনালী আবার রিট্রাক্ট হওয়ার জন্য, রক্তনালীগুলো রিট্রাক্ট হওয়ার জন্য রক্তের উপরে বল প্রয়োগ করছে এইভাবে। তার মানে কি, রক্তনালীগুলো যদি সংকুচিত হয় তাহলে কি হবে? ব্লাড ফ্লো বাধাপ্রাপ্ত হবে। সেটাকেই বলা হয় পেরিফেরাল রেসিস্টেন্স। মানে পেরিফেরালি যে সমস্ত আমাদের শরীরের হাতে পায়ে যে সমস্ত আমাদের ব্লাড ভেসেলস গুলো রয়েছে, ব্লাড ভেসেলস নিজে কোলাপস হওয়ার চেষ্টা করে, নিজে ব্লাডের উপরে চাপ প্রয়োগ করে। সেই চাপটা যদি বেড়ে যায় তাহলে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হবে, রক্ত প্রবাহ রেসিস্টেন্স হয়ে যাবে। সেটাকে বলা হয় পেরিফেরাল ভাস্কুলার রেসিস্টেন্স, রাইট? আচ্ছা, এই পেরিফেরাল ভাস্কুলার রেসিস্টেন্স যদি বেশি হয়, তার মানে রক্তের পরিমাণ ধরলাম সেম আছে, আমার কার্ডিয়াক আউটপুট 5 লিটার পার মিনিট,
আমার কার্ডিয়াক আউটপুট 5 লিটারই আছে, কিন্তু সমস্ত রক্তনালীগুলো যদি সংকুচিত হয়, মানে কি পেরিফেরাল রেসিস্টেন্স বেড়ে গেল, পেরিফেরাল রেসিস্টেন্স যদি বেড়ে যায়, রক্তনালীগুলো সংকুচিত হয়, তাহলে একই পরিমাণ রক্ত তখন কি হবে, দেওয়ালে বেশি চাপ প্রয়োগ করবে, ঠিক না? ব্লাড প্রেশার বাড়বে। সেই জন্য বলা হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়লে ব্লাড প্রেশার বাড়ে, মানে রক্তের পরিমাণ বাড়লে ব্লাড প্রেশার তখন বাড়বে। আবার রক্তনালীটা যদি নিজে সংকুচিত হয়ে আসে, ছোট হয়ে আসে, তাহলে অল্প পরিমাণ ব্লাড থাকলেও সেটাও রক্তনালীর উপর বেশি চাপ প্রয়োগ করবে তখন। আচ্ছা, এর কারণ কি হতে পারে? এর কারণ হতে পারে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি। হোয়াট ইজ সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি? দেখুন, আমাদের নার্ভাস সিস্টেমের একটা বিশেষ অংশ রয়েছে যার নাম হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তার মানে কি, যে নার্ভাস সিস্টেমটা আমাদের নিজে নিজে কাজ করে, যে নার্ভাস সিস্টেমটা নিজে নিজে কাজ করে সেটাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম। তার আবার দুটো কম্পোনেন্ট রয়েছে, সিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেম। এর মধ্যে সিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা, সেটা আমাদেরকে বিপদগ্রস্ত অবস্থায় আমাদের শরীরকে হেল্প করে। তার মানে কি, বিপদগ্রস্ত অবস্থায় আমাদের কি দরকার? হার্ট রেট বেশি দরকার। যদি আমরা কখনো আমাদের পিছন থেকে একটা কুকুর তাড়া করছে বা একটা বাঘ তাড়া করছে, তাহলে আমাদের সেই সময় কি করতে হবে? দৌড়ে পালাতে হবে কিনা? তো দৌড়ে যদি পালাতে হয়, তাহলে আমাদের শরীরকে বেশি কাজ করাতে হবে। আমাদের শরীরকে যদি বেশি কাজ করতে হয়, তাহলে হার্ট রেট বেশি দরকার, কার্ডিয়াক আউটপুট বেশি দরকার, কারণ মাসলকে অক্সিজেন সাপ্লাই দিতে হবে। তার মানে কি, বিপদগ্রস্ত অবস্থায় আমাদের হার্ট রেট বেশি লাগে, তাই তো? এর অর্থ হচ্ছে এটাই যে বিপদগ্রস্ত অবস্থায় আমাদের সিম্প্যাথেটিক সিস্টেম ওভার অ্যাক্টিভ হয় এবং হার্ট রেটকে বাড়ায়। সিম্পল। তাহলে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি যদি হয়, তার মানে সিম্প্যাথেটিক সিস্টেম যদি প্রয়োজনের তুলনায় বেশি কার্যকরী হয়, তাহলে হার্ট রেট বাড়ে। তাহলে হার্ট রেট যদি বাড়ে, আমরা কি শিখলাম? হার্ট রেট যদি বাড়ে, তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়বে। কার্ডিয়াক আউটপুট বাড়লে বেশি পরিমাণ ব্লাড রক্তনালীগুলোর মধ্যে সঞ্চালিত হবে, বেশি পরিমাণ ব্লাড সেখানে গেলে রক্তনালীর উপর বেশি চাপ প্রয়োগ করবে, ব্লাড প্রেশার বাড়বে। সিম্পল। আচ্ছা, এবার আসছি আমরা রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেশন। রেনিন এনজিওটেনসিন একটা বিশেষ সিস্টেম, এই সিস্টেমটা অ্যাক্টিভ হলেও কিন্তু ব্লাড প্রেশার বাড়ে। এটা ছোট্ট করে যদি এক্সপ্লেইন করার চেষ্টা করি, তাহলে এগুলো সব মুছে দিই। ওকে, তো রেনিন এনজিওটেনসিন সিস্টেম এর সম্বন্ধে সম্যক ধারণা যদি আমরা নিতে চাই, দেখুন, রেনিন এনজিওটেনসিন সিস্টেম স্টার্ট হয়, অ্যাক্টিভেট হয় প্রথমে লো ব্লাড প্রেশার থেকে। যদি আমাদের শরীরে ব্লাড প্রেশার কম হয়, তাহলে এটা চান্স আছে যে সমস্ত অর্গানসে পারফিউশন কম হবে। তার মানে ব্লাড প্রেশার কম হলে আমাদের ব্রেইনে কম ব্লাড যাবে, কিডনিতে কম ব্লাড যাবে, লিভারে কম ব্লাড যাবে, স্প্লিনে কম ব্লাড যাবে, মানে সমস্ত অর্গানসে আমাদের ব্লাড পারফিউশন কম হবে, কারণ প্রেশার কম। এই বিষয়টাকে সেন্স করতে পারে আমাদের কিডনি। আমাদের কিডনির মধ্যে একটা বিশেষ সেন্সার রয়েছে, যার মাধ্যমে সে সেন্স করতে পারে যদি ব্লাড প্রেশার কমে যায়, যে কোনো কারণেই হোক না কেন। ব্লাড প্রেশার কমলে আমাদের কিডনি একটা বিশেষ হরমোন সিক্রিট করতে পারে, যার নাম হলো রেনিন। কিডনি থেকে একটা হরমোন রেনিন সিক্রিশন হয়ে যায়। এই হরমোনটা ব্লাডের সাথে মিশে যাবে, ব্লাডের সাথে মিশতে মিশতে চলে যাবে এটা লিভারে। লিভারে একটা বিশেষ পরিবর্তন ঘটাবে। কি? লিভার আবার রেডি হয়ে আছে, লিভার লিভার রেডি আছে কি নিয়ে? এজিজি ধরলাম। এজিজি মানে বোঝাতে চাইছি এনজিওটেনসিনোজেন। এজিজি মানে কি? এনজিওটেনসিনোজেন। ইটস একটা প্রোটিন, এটা প্রোটিন মলিকিউল, এনজিওটেনসিনোজেন। এই এনজিওটেনসিনোজেন লিভার তৈরি করে। এই এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন AG1 এ কনভার্ট করে কে? এই রেনিন দিয়ে। কিডনি থেকে রেনিন নিঃসৃত হলো, সেই রেনিন লিভারে চলে যায়, লিভারে গিয়ে এনজিওটেনসিনোজেন নামক প্রোটিন লিভারে অলরেডি তৈরি করা থাকে, সেই প্রোটিনটাকে কাটছাট করে এনজিওটেনসিন 1 বানায়। ওকে, বেশ। এই এনজিওটেনসিন 1 তখন লিভার থেকে আবার সার্কুলেশনে চলে আসে, লিভার থেকে ব্লাডে চলে আসলো। ব্লাডের মাধ্যমে এটা ছড়িয়ে যেতে 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 এটা চলে যাবে আবার লাংসে। এখানেই শেষ নয়, এটা চলে যাবে লাংসে। এই এনজিওটেনসিন 1 লাংসে গিয়ে আবার এনজিওটেনসিন 2 তে কনভার্ট হয়ে যাবে। এনজিওটেনসিন 2 তে কনভার্ট হবে। এখানে লাংসের মধ্যে একটা বিশেষ এনজাইম থাকে, যার নাম হলো ACE
ACE এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা শুধুমাত্র লাংসেই থাকে, লাংসের টিস্যুতেই এটা আছে। তো এনজিওটেনসিন 1 যখন লাংসের সার্কুলেশনের মাধ্যমে লাংসে চলে যাবে, তখন লাংসে গিয়ে ACE এর মাধ্যমে এনজিওটেনসিন 2 হয়ে যাবে। এনজিওটেনসিন 2 কি করবে? এনজিওটেনসিন 2 এবার দুটো কাজ করবে। কি কি? নাম্বার 1, এটা আবার কিডনিতে ফিরে আসবে, ওকে। এবং নাম্বার 2, এটা রক্তনালীর অপরে কাজ করবে। রক্তনালীর এগুলোতে কি রয়েছে? স্মুথ মাসেল রয়েছে। আর রক্তনালীর স্মুথ মাসেলের মধ্যে একটা বিশেষ রিসেপ্টর রয়েছে, একটা বিশেষ রিসেপ্টর থাকে। রিসেপ্টর মানে গ্রাহক। এর কাজ হচ্ছে এনজিওটেনসিনকে যখনই পাবে, এর উপরে এনজিওটেনসিন যদি অ্যাক্টিভেটেড পেয়ে যায়, এনজিওটেনসিনটাকে রিসিভ করার জন্য এনজিওটেনসিন 2 কে ওয়েলকাম করার জন্য রেডি থাকে এই রক্তনালীর উপরে, আমাদের সমস্ত রক্তনালীর উপরে রয়েছে। তো যখনই এনজিওটেনসিন 2 তৈরি হবে এবং ব্লাডে ঘুরে বেড়াবে, তখন সেই এনজিওটেনসিন 2 কে রিসিভ করে নেবে? রক্তনালীর মধ্যে থাকা এনজিওটেনসিন রিসেপ্টর, AR, এগুলোকে বলা হয় AR, এনজিওটেনসিন রিসেপ্টর। এই এনজিওটেনসিন রিসেপ্টর যখনই এনজিওটেনসিন 2 এর সাথে যুক্ত হবে, তখন এই রক্তনালীর মধ্যে বিশেষ পরিবর্তন ঘটবে। কি পরিবর্তন? পরিবর্তন হচ্ছে রক্তনালীর যে মধ্যে যে স্মুথ মাসেল কোষগুলো রয়েছে, স্মুথ মাসেল কোষগুলো সংকুচিত হবে। তাহলে এই যে স্মুথ মাসেল কোষ, এগুলো যদি এইভাবে সংকোচন হয়, এগুলো রক্তনালীর স্মুথ মাসেল কোষ, এই কোষগুলো যদি চারিদিক থেকে এভাবে সংকুচিত হয়, তাহলে কি হবে? এটা চারিদিক থেকে ছোট হয়ে আসবে, রক্তনালীটা ছোট হয়ে আসবে। রক্তনালীর ভেতরকার যে স্থানটা, লিউমেনটা, এরকম ভাবে ছোট হয়ে আসবে, এবং এটা থেকে এটা ছোট হয়ে গেছে। যদি এভাবে ছোট হয়ে যায়, তাহলে এখানে যে রক্তটা ছিল সেটার উপরে বেশি চাপ পড়বে, তার মানে রক্তচাপই বাড়বে। তাহলে এই কিডনি থেকে গল্পটা শুরু হলো, আলটিমেটলি এনজিওটেনসিন 2 তৈরি হলো, সেই এনজিওটেনসিন 2 কি করে? রক্তচাপ বাড়ানো। এখানেই শেষ নয়, এনজিওটেনসিন 2 আবার কিডনিতে আবার পুনরায় ফিরে আসবে এবং কিডনিতে একটা বিশেষ হরমোন ক্ষরণ করাবে আবার, তার নাম হচ্ছে এলডোস্টেরন, স্টেরয়েড জাতীয় হরমোন। এটা কি ক্ষরণ করাবে? এলডোস্টেরন, এলডোস্টেরন। এই এলডোস্টেরন নামক বিশেষ একটা হরমোন আবার কিডনি থেকে ক্ষরণ করাবে। এর কাজ হচ্ছে কি? কিডনির মাধ্যমে তো আমাদের শরীর থেকে প্রস্রাব বের হয়, শরীর থেকে সোডিয়াম বের হয়, জল বের হয়। এলডোস্টেরন যেটা করবে, কিডনি থেকে সোডিয়ামকে বের হতে দেবে না। তার মানে কি? সোডিয়াম রক্তের মধ্যে থাকবে, সোডিয়াম রক্তের মধ্যে থাকবে। কিডনি থেকে জল আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, কিন্তু এলডোস্টেরন কি করবে? জল বেরোতে দেবে না, তার মানে জল আমাদের শরীরে থাকবে। তাহলে এবার রক্তের মধ্যে যদি সোডিয়ামের পরিমাণ বেশি হয়, জলের পরিমাণ বেশি হয়, তাহলে কি হবে? সোডিয়াম আরো বেশি করে জল টেনে বাইরে থেকে, জল তো এমনি রক্তের মধ্যে আছেই, প্লাস সোডিয়াম যদি বেশি হয়ে যায়, সোডিয়াম বাইরে থেকেও জল টানবে, তার মানে পুরো রক্তের ভলিউমটা বেড়ে যাচ্ছে। আলটিমেটলি কি হবে? রক্তের ভলিউম বেড়ে গেলে আমাদের ব্লাড প্রেশার বাড়বে। তো এই হচ্ছে পুরো এই সিস্টেমটা। শুরু হচ্ছে রেনিনকে দিয়ে, ওকে, রেনিন। তারপরে রেনিন তাকে অ্যাক্টিভেট করছে এনজিওটেনসিনকে, তাহলে RA। তারপর এনজিওটেনসিন আবার কাকে অ্যাক্টিভেট করছে? এলডোস্টেরনকে, RAAA সিস্টেম, RAAS। এই জন্য বলা হয় রাশ, RAAS, রেনিন এনজিওটেনসিন এলডোস্টেরন সিস্টেম। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে আমাদের শরীরে যদি কোনো কারণে ব্লাড প্রেশার কমে যায়, হতে পারে আমাদের শরীরে কোনো জায়গায় কেটে গেছে অ্যাক্সিডেন্টালি, হঠাৎ করে ব্লাড প্রেশার মানে প্রচুর ব্লাড লস হয়েছে, তাহলে কি হবে? তাহলে আমাদের শরীর নিজেকে বাঁচানোর জন্য তখন এই সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে। যদি এরকম হয় যে আমাদের অতিরিক্ত ডায়রিয়া হয়ে গেছে, প্রচন্ড ডিহাইড্রেশন হয়ে গেছে, সেই সময় আমাদের শরীর এই সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে আমাদেরকে বাঁচানোর জন্য। আমাদের সৃষ্টিকর্তা কতটা দয়ালু আমাদের উপরে, এরকম একটা সিস্টেম বিল্ড করে রেখেছে অলরেডি। যদি কোনো বিপদ আমাদের শরীরের উপর আসে, তখন এই সিস্টেমটাকে অ্যাক্টিভেট করবে, তাই বলে। ওকে, সো আমরা শিখলাম রেনিন এনজিওটেনসিন সিস্টেম কিভাবে আমাদের শরীরে ব্লাড প্রেশার বাড়ায়। এখন সোডিয়াম রিটেনশন হলেও ব্লাড প্রেশার বাড়বে, এটা আমরা এক্সপ্লেইন করেছি। ভাস্কুলার রিমডেলিং হলেও ব্লাড প্রেশার বাড়বে, সেটা এবার এক্সপ্লেইন করবো এখানে। দেখুন, ভাস্কুলার রিমডেলিং হলে কি হচ্ছে? এটা হচ্ছে একটা নর্মাল ব্লাড ভেসেলস, আর এটা হচ্ছে রিমডেলড ব্লাড ভেসেলস। এখানে এই যে দেখুন, এই যে স্তরটা রয়েছে, যেটা হচ্ছে পেশি কোষের স্তর, এখানে স্মুথ মাসেল পেশি কোষ রয়েছে। এই স্মুথ মাসেল পেশি কোষ এর স্তরে রিমডেল হয়ে এই স্তরের ডায়ামিটারটা বেড়ে যাবে। যদি এই স্তর ডায়ামিটারটা বেড়ে যায়, তাহলে কি হবে? ভেতরের দিকে যে লিউমেন রয়েছে, লিউমেনটা কমে যাবে। ঠিক আছে, লিউমেন কমে যাবে, তার সাথে এই মাসেল লেয়ারটার মধ্যে
অন্য পদার্থ ডিপোজিশন হওয়ার জন্য এর মধ্যে যে ইলাস্টিসিটি ছিল, আগে ইলাস্টিসিটি মানে প্রসারিত হওয়ার ক্ষমতা, যখন এই রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়, চাপে যখন যায়, তখন এটা কি হবে, এটা প্রসারিত হতে পারে, এটা ডায়ামিটার বরাবর প্রসারিত হতে পারে। কিন্তু রিমডেলড ব্লাড ভেসেলস যদি হয়, ব্লাড ভেসেলের মধ্যে যদি রিমডেলিং ঘটে, তাহলে এখানে রক্তনালীগুলো প্রসারিত হতে পারে না ডায়ামিটার বরাবর। ফলস্বরূপ কি হবে, রক্ত যখন এর মধ্যে যদি রক্ত বেশি আসে, এটা প্রসারিত হয়ে যে অ্যাডজাস্ট করবে, সেই অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই। তার মানে কি, ব্লাড প্রেশারটা বাড়বে, ওকে, ওয়ালের উপরে চাপ বাড়বে, এটাই বলা হয়েছে। এবার আমরা আসছি ক্লিনিক্যাল ফিচার্স। ব্লাড প্রেশার যদি কারোর উচ্চ হয়, উচ্চ রক্তচাপের জন্য কেউ ভোগেন, তাহলে তার মধ্যে আমরা কি কি ক্লিনিক্যাল ফিচার্স দেখতে পাবো, ডক্টরস আইতে আমরা কি দেখতে পাবো? অধিকাংশ ক্ষেত্রে উপসর্গহীন হয়, হতে পারে উপসর্গহীন, কিন্তু মাথা ব্যথা কারো কারো ক্ষেত্রে হতে পারে। রক্তচাপ উচ্চ হলে মাথা ব্যথা হতে পারে, মাথা ঘোরা হতে পারে, ভার্টাইগো, ডিজিনেস, ঝাপসা দেখা, চোখে কম দেখতে পারে, ওকে। আচ্ছা, নাক থেকে রক্ত পড়া, নাকের লিটলস এরিয়া থেকে যদি ব্লিডস হয়, দ্যাট ইজ এপিস্ট্যাক্সিস হয়, সেটাও হতে পারে ব্লাড প্রেশার হাই হলে। গুরুতর ক্ষেত্রে বুক ব্যথাও হতে পারে। ব্লাড প্রেশার হাই হয়ে গেলে তখন সেই হাই ব্লাড প্রেশারের এগেইনস্টে আমাদের হার্টকে কাজ করতে হয়। তো হার্ট যখন হাই ব্লাড প্রেশার এগেইনস্টে কাজ করে, তখন তাকে বেশি ফোর্সফুল কন্ট্রাকশন করতে হয়। ফোর্সফুল কন্ট্রাকশন করতে গেলে তখন বুক ব্যথা অনুভব হতে পারে। শ্বাসকষ্ট হতে পারে একই কারণে। ব্লাড প্রেশার যদি হাই হয়, ব্লাড প্রেশার যদি হাই হয়, সেক্ষেত্রে দেখুন, ছোট করে বলি, এই হলো এট্রিয়াম, এই হলো ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে এই বেরিয়ে গেল রক্তনালী, মানে হার্টের খুব সহজ রূপ এটা। এট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকল আসবে, ভেন্ট্রিকল থেকে ব্লাড চলে যাবে এট্রিয়াম। এবার ধরুন এখানে ব্লাড প্রেশার হাই, রক্তনালীর মধ্যে ব্লাড প্রেশার হাই, তাহলে এখানে যদি ব্লাড প্রেশার অলরেডি মনে করুন, এখানে যদি ব্লাড প্রেশার হয় 160, এখানে যদি ব্লাড প্রেশার 160 হয়, তাহলে এই হার্টের মধ্যে ব্লাড প্রেশার 160 এর থেকেও বেশি তুলতে হবে, তবেই ব্লাডটাকে ইনজেক্ট করতে পারবে, তাই কি না? এখন এখানে এর থেকে বেশি চাপ সৃষ্টি করতে গেলে এখানে হার্টের মাসেলকে বেশি কাজ করতে হবে, ওকে, তখন বুক ব্যথা হয়। শ্বাসকষ্ট কখন হয়? শ্বাসকষ্ট হয় তখন এখানে যদি ব্লাড প্রেশার খুব হাই হয়, এবার হার্ট তার নিজের কর্মক্ষমতা অনুসারে, নিজের দক্ষতা অনুসারে চাপ সৃষ্টি করবে ব্লাডটাকে ইনজেক্ট করার, কিন্তু তার যদি লিমিট ফেল হয়ে যায়, তখন কি হবে? মানে হার্ট সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বোচ্চ চেষ্টা করেও এই এখানে ব্লাড প্রেশার হাই থাকার জন্য, এখানে অলরেডি তো হাই হয়, তো হাই ব্লাড প্রেশার ঢুকতে হবে তো ব্লাডটাকে, তাহলে এখানে যদি হাই থাকে, হার্ট সর্বোচ্চ চেষ্টা করেও দেখা যাচ্ছে যে হার্ট থেকে সমস্ত ব্লাড এখান থেকে ইনজেক্ট করতে পারছে না, মানে ইনজেকশন ফ্রাকশন কমে যাচ্ছে। তার মানে কি, ব্লাড সার্কুলেশনের পরিমাণ কমে যাবে। এখান থেকে সম্পূর্ণ ব্লাড যদি ইনজেক্ট না করতে পারে, বা বেশিরভাগ ব্লাড যদি ইনজেক্ট না করতে পারে, তখন এখানে ব্লাড কম আসবে। ব্লাড প্রেশার তো হাই আছে, ঠিক আছে, কিন্তু ব্লাড তো কম আসছে হার্ট থেকে। তো হার্ট থেকে যদি ব্লাড কম আসে, তাহলে পেরিফেরাল টিস্যুতে ব্লাড কম যাবে, হাতে পায়ে ব্লাড কম যাবে। হাতে পায়ে ব্লাড কম গেলে অক্সিজেন কে নিয়ে যায়, ব্লাড নিয়ে যাচ্ছে। ব্লাড যদি নিজেই পরিমাণে কম যায়, তাহলে অক্সিজেনও কম নিয়ে যাবে। অক্সিজেন যখন কম নিয়ে যাবে, তখন হাইপক্সিয়া ফিল হবে, শ্বাসকষ্ট হবে, ওকে। স্নায়বিক সমস্যাও হতে পারে হাই ব্লাড প্রেশারের জন্য। এবার আমরা আসছি কমপ্লিকেশনস কি কি হতে পারে। উচ্চ রক্তচাপের জন্য আমাদের শরীরে কি কি কমপ্লিকেশনস হতে পারে, যেমন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, LVH। আমরা কি দেখলাম, যে ব্লাড অঙ্কন করেই বলি, আমরা কি দেখলাম, এই হলো এট্রিয়াম, এই হলো ভেন্ট্রিকল, আর এই হলো এওটা, ওকে, এখানে ভালভ। আচ্ছা, এখান থেকে ব্লাড ভেন্ট্রিকল আসছে, ভেন্ট্রিকল থেকে ব্লাড যখন যেতে হবে এট্রিয়ামে, এখানে সমস্যাটাকে বুঝুন। এইখানে আছে ভালভ এওটিক, ওকে, এখানে ব্লাড প্রেশার হাই, এখানে ব্লাড প্রেশার হাই। এখানে যদি ব্লাড প্রেশার হাই হয়, আমাদের শরীর কি চেষ্টা করবে? শরীর চেষ্টা করবে সার্কুলেশন কিন্তু তবু চালিয়ে যাওয়া, ডাইনামিক্স বজায় রাখা, তাই কি না? এখানে ব্লাড প্রেশার হাই বলে হার্ট কিন্তু হাল ছেড়ে দেবে না, হার্ট তার সর্বস্ব চেষ্টা করবে, সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবে ব্লাডটাকে তবু পাঠানোর জন্য। এবার দীর্ঘদিন ধরে যখন ব্লাড প্রেশার হাই থাকবে এবং হার্ট বারবার এই চেষ্টাটা বেশি পরিমাণে করতে হবে, তখন হার্টের ওয়ার্ক লোড বাড়বে, হার্টকে তখন বেশি বল প্রয়োগ করতে হবে ব্লাডটাকে উপরে পাঠানোর জন্য। তো হার্ট যাতে বেশি বল প্রয়োগ করতে পারে, সেটা যখন দিনের পর দিন হতে থাকবে, তো
তখন হার্ট কিন্তু তার মাসেল স্তরকে বাড়িয়ে নেবে। আমরা কি জানি যে আমরা আমাদের সাধারণ অবস্থায় বাইসেপস এখন যে আছে এটা আমরা দুর্বল বাইসেপস বলতে পারবো, সামান্য ওজন তুলতে পারবো। কিন্তু যদি আমি জিম করি, বাইসেপস যদি মানে স্থূল হয়ে যায়, তাহলে কি হবে? আমার ওজন তোলার ক্ষমতাটা বাড়বে, মানে কি ওয়ার্ক লোড নেওয়ার ক্ষমতা বাড়বে। ঠিক তেমনি হার্টকে যদি দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশারের এগেইনস্টে ব্লাড পাঠাতে হয়, তাহলে হার্ট কি করে তখন তার মাসেল লেয়ারকে মডেলিং করে নেয়, রিমডেলিং করে নেয়। হার্ট তখন তার মাসেল লেয়ারটাকে স্থূল করে নেবে যাতে সেটা শক্তিশালী হয়, এটা যাতে করে এখানে শক্তি দিয়ে ব্লাডটাকে ওখানে পাঠাতে পারে। এটাকে বলা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। লেফট ভেন্ট্রিকলকে এই কাজটা বেশি করতে হয়, তার কারণ লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে চ্যালেঞ্জটা বেশি। আমাদের ব্লাড প্রেশার হাই মানে কোথায়? সেটা হাতের, পায়ের, মাথার ব্লাড ভেসেলসে। তাহলে হাতে পায়ে কে ব্লাড পাঠায়? লেফট ভেন্ট্রিকল। তাহলে হাতে পায়ে যদি ব্লাড প্রেশার হাই হয়, তাহলে লেফট ভেন্ট্রিকলকেই বেশি কাজ করে ব্লাড পাঠাতে হবে। এই জন্য লেফট ভেন্ট্রিকুলার মাসলগুলো কি হয়ে যায়? মোটা হয়ে যায়, চওড়া হয়ে যায়। এটাকে বলা হয় লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটা হলে হার্টের অন্য সমস্যা দেখা যায়, সেটা আমরা অন্য ক্লাসে ডিসকাস করব। সো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে সেটা একটা কিন্তু হার্টের কমপ্লিকেশনস হয়ে গেল। ওকে, আচ্ছা, হার্ট ফেলিওর হতে পারে। হার্ট ফেলিওর তো হতেই পারে। কেন? খুব সহজ। দেখুন, এখানে ব্লাড প্রেশার বেশি, সিস্টেমিক সার্কুলেশন ব্লাড প্রেশার বেশি। এবার হার্ট ধরুন রিমডেলিং হয়নি, তাহলে কি হবে? হার্ট ধরুন রিমডেলিং হওয়ার আগে কি হবে? এখানে ব্লাড প্রেশার অতিরিক্ত হাই হয়ে যায়, তখন এই ভেন্ট্রিকলকে বেশি পরিমাণ শক্তি দিয়ে, বেশি পরিমাণ বল প্রয়োগ করে ব্লাডটাকে সিস্টেমিক সার্কুলেশনে পাঠাতে হবে। এটা তার চ্যালেঞ্জ। এখন এখানে যদি অতিরিক্ত ব্লাড প্রেশার হাই হয়, দেখা যাচ্ছে যে হার্ট তার সর্বস্ব চেষ্টা করেও ব্লাডকে পাঠাতে পারছে না, অক্ষম হচ্ছে, সেটাকে তো আমরা হার্ট ফেলিওর বলি। যার জন্য শ্বাসকষ্ট আলোচনা করলাম, শ্বাসকষ্ট হবে। তো যদি হাইপারটেনসিভ হার্ট ফেলিওর হয়, তখন শ্বাসকষ্ট ফিল হতে পারে। আর কি, ব্লাড প্রেশার যদি দীর্ঘদিন ধরে হাই থাকে, তখন হার্টের মাসেলকে বেশি কাজ করতে হয়। হার্টের মাসেল যখন বেশি কাজ করতে হয়, অথচ হার্টের যে কোনো আমাদের শরীরের যে কোনো মাসেলকে কাজ করাতে হলে সেখানে অক্সিজেন এবং এনার্জি সাপ্লাই দরকার। ওকে, তাহলে যদি সিস্টেমিক ব্লাড প্রেশার হাই হয়, তাহলে হার্টের মাসেলকে বেশি কাজ করতে হচ্ছে। তার মানে কি হার্টের ওই ক্ষেত্রে কি দরকার? বেশি ব্লাড সাপ্লাই। হার্টের নিজের মাসেলেরও কিন্তু ব্লাড সাপ্লাই দরকার পড়ে, এটা করোনারি আর্টারির মাধ্যমে হয়। এখন হার্টের যদি ওয়ার্কলোড বাড়ে, হার্টকে যদি বেশি কাজ করতে হয়, তাহলে করোনারি আর্টারির মাধ্যমে বেশি করে ব্লাড সাপ্লাই হতে হবে। তখন ব্লাড সাপ্লাই সেখানে কমে গিয়ে ব্লাড প্রেশার হাই হওয়ার জন্য ব্লাড সাপ্লাই কমে যায় এবং করোনারি আর্টারি ডিজিজ হয়ে যায়, সিএডি। ওকে, আচ্ছা, ব্লাড প্রেশার হাই হয়ে গেলে তো স্ট্রোক হতে পারে। আমরা জানি, ধরুন আমাদের ব্রেইনে যে সমস্ত ব্লাড ভেসেলস ব্লাড সাপ্লাই দিচ্ছে, সেখানে কোনো একটা ব্লাড ভেসেলস রাপচার হয়ে গেল, কোনো একটা ব্লাড ভেসেল ছিঁড়ে গেল, তাহলে কি হবে? ব্রেইনের ওই জায়গাটাতে ব্লিডিং হয়ে যাবে। সেটাকে আমরা বলি কি? হেমারেজিক স্ট্রোক। তো স্ট্রোক হতে পারে হাই ব্লাড প্রেশার জন্য। আচ্ছা, এটা গেল। আর কি হতে পারে? সিকেডিং, ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যেতে পারে। আইস হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। ব্লাড প্রেশার দীর্ঘদিন ধরে হাই থাকলে আমাদের রেটিনারও ক্ষতি হয়। চোখের পিছনে যে রেটিনা রয়েছে, যার মধ্যে ফটোসেন্সর রয়েছে, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। রেটিনা ক্ষতিগ্রস্ত হলে আমাদের ভিশন চলে যাবে, আমরা দেখতে পাবো না। ওকে, সো দিস আর দ্য কমপ্লিকেশনস অফ হাই ব্লাড প্রেশার। এবার আমরা আসি ইনভেস্টিগেশন। যদি কোনো ব্যক্তির ব্লাড প্রেশার হাই থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য আমরা কোন কোন মেডিকেল ইনভেস্টিগেশন করব বা করা উচিত? নাম্বার 1, ব্লাড প্রেশার মেজারমেন্ট। ব্লাড প্রেশার মেজারমেন্ট আমাদের করতে হবে, রিপিটেড রিডিংস নিতে হবে। একবার একটা সিটিং এ আমরা যদি ব্লাড প্রেশার হাই পাই কোনো একটা পেশেন্টের, তখনই কিন্তু তাকে আমরা হাইপারটেনসিভ পেশেন্ট বলে ঘোষণা করতে পারি না। কয়েকবার রিডিং নেওয়ার পরেও যদি আমরা প্রত্যেকবারই হাইপারটেনশন পাই, তাহলে আমরা হাইপারটেনশন বলে বিবেচনা করতে পারি, রাইট? ওকে, ব্লাড টেস্ট। কোন কোন ব্লাড টেস্ট করানো উচিত? এফবিএস এবং পিপিবিএস দুটোই অবশ্যই। ব্লাড সুগার চেক করা উচিত, কারণ ব্লাড সুগার হাই থাকলে সেখান থেকেও কিন্তু ব্লাড প্রেশার হাই হতে পারে। ওকে, তার মানে কি, আমি যদি কারোর ডায়াবেটিস হয়ে থাকে, অথচ ডায়াবেটিসের জন্য তার ব্লাড প্রেশার হাই, তো তার রুট কোজ কিন্তু ডায়াবেটিস। তো আমার সেক্ষেত্রে ট্রিটমেন্টটা ডায়াবেটিসেরও করতে হবে, হাইপারটেনশনও করতে হবে। সেই জন্যই শুধুমাত্র সেই ক্ষেত্রে হাইপারটেনশন ট্রিটমেন্ট করা যথেষ্ট নয়। ওকে, ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে হবে। সেই জন্য আমাদের ডায়াবেটিস আছে কিনা সেটাও ভেরিফাই করানো উচিত। লিপিড প্রোফাইল, আমরা লিপিড প্রোফাইল করে সমস্ত ধরনের কোলেস্টেরল লেভেল ঠিক আছে কিনা
সেটা দেখে নেব। ট্রাইগ্লিসারাইড লেভেল ঠিক আছে সেটা দেখে নেব, কারণ লিপিড প্রোফাইল অল্টার্ড হলে, ডিরেঞ্জ থাকে, আমাদের কি জানি আমরা, আমাদের ব্লাড ভেসেলস রিমডেলিং হয়, ব্লাড ভেসেলস রিমডেল হলে ব্লাড প্রেশার বাড়তে পারে। লিপিড প্রোফাইল ঠিক আছে কিনা সেটাও দেখা জরুরি। রিনাল ফাংশন টেস্ট আমরা একটু আগেই দেখলাম যে কিডনি ডিজিজ হলে তার জন্য ব্লাড প্রেশার বাড়তে পারে। কারণ যদি ব্লাড প্রেশার হাই পাচ্ছি, তার দেখতে হবে কিডনি ডিজিজও রয়েছে কিনা, কারণ কিডনি ডিজিজ থাকার জন্য ব্লাড প্রেশার হাই হতে পারে। তো রুট কোজটা তাহলে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, এই জন্য কিডনি ডিজিজও আছে কিনা দেখে নিতে হবে। আর কি দেখে নিতে হবে, ইউরিন অ্যানালিসিস করে প্রোটিন ইউরিয়া রয়েছে কিনা, ইউরিনের মধ্যে প্রোটিন লিক করছে কিনা। ইউরিনের মধ্যে যদি প্রোটিন লিক করে, দ্যাট মাইট বি ডিউ টু কিডনি ডিজিজ। ওকে, ইসিজি ইকোকার্ডিওগ্রাফি 2D করে নিতে হবে এবং রেটিনার ফাইন্ডোস্কোপি করে নিতে হবে, কারণ হাই ব্লাড প্রেশার রেটিনারও ক্ষতি করতে থাকে। ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি করে হার্টের সমস্ত প্যারামিটার্স, হার্টের স্বাভাবিক অবস্থা, হার্টের ফিজিওলজি ঠিক আছে কিনা সেটা আমরা দেখে নিতে পারি। আচ্ছা, ডায়াগনোসড হবে কিভাবে, হাই ব্লাড প্রেশার ডায়াগনোসড হবে কিভাবে? ডায়াগনোসিস হয় যদি রিপিটেড, বারবার করার পরেও ব্লাড প্রেশার আমরা 140/90 এর থেকে সমান বা বেশি পাই। ওকে, ক্লিনিক্যাল বেসড, হোম বেসড মনিটরিং অনুযায়ী যদি উচ্চ থাকে তাহলে আমরা হাই ব্লাড প্রেশার বলে ঘোষণা করতে পারি। ফাইনাল আমাদের যেটা জানার সবার আগ্রহ সেটা হচ্ছে ট্রিটমেন্ট। ব্লাড প্রেশার হাই হলে তার জন্য কি ট্রিটমেন্ট করবো? প্রথমে যে প্রাথমিক ট্রিটমেন্ট, লাইফস্টাইল চেঞ্জেস। কি কি লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে? সল্ট রেস্ট্রিকশন। যে ব্যক্তির ব্লাড প্রেশার হাই, সে কখনোই 5 গ্রাম এর বেশি টেবিল সল্ট ইনটেক করবে না, মানে নুন খাবে না 5 গ্রামের বেশি, কম খাবে। ওকে, রেগুলার এক্সারসাইজ। যদি কারোর ব্লাড প্রেশার হাই থাকে তাহলে তাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। রেগুলার এক্সারসাইজ করলে ব্লাড প্রেশার ধীরে ধীরে কমবে। হেলথি ডায়েট। হেলথি ডায়েট মানে DASH। ওকে, DASH মানে কি? DASH লাস্ট ক্লাসও আলোচনা করা হয়েছিল। ডায়েট, D ফর ডায়েট, টার্গেট করা হবে যে স্টপ হাইপারটেনশন, S ফর স্টপ, H ফর হাইপারটেনশন। সো DS ডায়েটারি অ্যাডভাইস টু স্টপ হাইপারটেনশন। তো যে সমস্ত ডায়েট নিলে ব্লাড প্রেশার কমতে পারে সেই ধরনের ডায়েট চার্ট ফলো করতে হবে। ওকে, ওয়েট রিডাকশন। আমাদের চ্যানেলে দেখবেন, ফেসবুক পেজে DASH মানে কোন ধরনের ডায়েট নিলে ব্লাড প্রেশার কম হয়ে যায় সেটা দেয়া আছে, সেখান থেকে দেখে নিতে হবে। ওয়েট রিডাকশন, বডি ওয়েট কমালে তার জন্য কিন্তু ব্লাড প্রেশার কমবে। তো বডি ওয়েট কমার জন্য পেশেন্টকে বলতে হবে। এবং ধূমপান এবং অ্যালকোহল করে থাকলে, অ্যালকোহল ইনটেক করে থাকলে তাকে সেটা বর্জন করার জন্য পরামর্শ দিতে হবে। সো দিস আর দ্য লাইফস্টাইল চেঞ্জেস। ওকে, না হচ্ছে ড্রাগ। আমরা ড্রাগস দিয়ে কিভাবে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারি? ড্রাগস দিয়ে, আচ্ছা কেউ যদি বলে, এখানে একটা বড় কোয়েশ্চেন, কেউ যদি বলে যে আচ্ছা ডাক্তারবাবু ঔষধ খাওয়া ছাড়া কি ব্লাড প্রেশার কমানোর উপায় নেই? অবশ্যই আছে। লাইফস্টাইল চেঞ্জেস। লাইফস্টাইল কেউ যদি স্ট্রিক্টলি চেঞ্জ করে, চান্স রয়েছে সে ঔষধ বন্ধ করতে পারবে। চান্স রয়েছে, 90% চান্স রয়েছে। 90% লোক যদি খুব স্ট্রিক্ট লাইফস্টাইল চেঞ্জ করে তাহলে তার অ্যান্টি হাইপারটেনসিভ ঔষধ যে সেটা খায় সেটা হয়তো ছেড়ে দিলেও থেকে যেতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে হবে না, পসিবল না, কিছু জেনেটিক ফ্যাক্টরস রয়েছে সেগুলো সব না, তবে 90% জন কিন্তু পারবে। আচ্ছা, ড্রাগস। ড্রাগস কি কি? থায়াজাইড ডায়োরেটিক, মানে ডায়োরেটিক জাতীয় ঔষধ। ডায়োরেটিক সেই সমস্ত ঔষধ যেগুলো আমাদের শরীর থেকে জলের পরিমাণকে কমায় প্রস্রাবের মাধ্যমে, মানে প্রস্রাবের পরিমাণকে বাড়ায়। প্রস্রাব কোথা থেকে হয়? রক্ত থেকে হয়। তাহলে যে সমস্ত ঔষধ প্রস্রাবের পরিমাণকে বাড়াচ্ছে সেই সমস্ত ঔষধ রক্তের পরিমাণকেও বাড়াচ্ছে। রক্ত যদি নিজে পরিমাণে কমে যায় তাহলে রক্তের চাপও কমবে। সেই জন্য টার্গেট হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক্স দেওয়া। ওকে, যে সমস্ত দেখবেন বয়স্ক ব্যক্তির হাতে পায়ে মানে কি হবে, ইডিমা হয়ে গেছে, পা ফুলে গেছে, ব্লাড প্রেশার হাই, তাদেরকে তখন এই ধরনের ডায়োরেটিক্স জাতীয় অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়া হয়। প্রেশারের ঔষধ কিন্তু ডায়োরেটিক্স জাতীয়। ডায়োরেটিক্স জাতীয় ঔষধ দিলে কি হবে? হাইড্রোক্লোরোথায়াজাইড, তার উদাহরণ ফ্লুসেমাইড, টরসেমাইড। এই জাতীয় ঔষধগুলো প্রয়োগ করলে প্রস্রাব বাড়বে এবং তার সাথে সাথে ব্লাড প্রেশার কমবে। আচ্ছা, ACE ইনহিবিটর, এটা আমরা পড়লাম একটু আগে, রাশ সিস্টেম, রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, সেটাকে এখানে ইনহিবিট করার জন্য ACE ইনহিবিটর। ACE ইনহিবিটর কি করে? ওই যে বললাম আমরা যে রেনিন কি করে,
এনজিওটেনসিনোজেন কে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে, আর এসসিই লাংস এর মধ্যে এসসিই কি করে এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে। তো যদি এসিই কে আমরা বন্ধ করে দিতে পারি, লাংসের মধ্যে যে এসিই রয়েছে সেটাকে যদি আমরা ব্লক করে দিতে পারি, তাহলে কি হবে? তাহলে এনজিওটেনসিন 1 এনজিওটেনসিন 2 হবে না। এনজিওটেনসিন 2 যদি না হয় তাহলে ওই যে ভাসা কনস্ট্রিকশন হওয়ার ব্যাপারটা সেটা হবে না, ব্লাড প্রেশার কমবে, তাই না? রক্তনালীগুলো সংকুচিত হলে ব্লাড প্রেশার বাড়ে। তাহলে যদি এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 যদি না হয়, তাহলে এনজিওটেনসিন 2 যদি আমরা না পাই, তাহলে রক্তনালীর সংকোচন ঘটবে না, রক্তের চাপও বাড়বে না, রক্তচাপ কি হবে? কমবে। আবার অ্যালডোস্টেরন ব্যাপারটা আসছে না, তাহলে তার জন্য ব্লাড প্রেশার কমছে। আচ্ছা, আরেক ধরনের ঔষধ হয় এআরবি, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। মানে উদাহরণ হচ্ছে টেলমিসার্টান, লোসার্টান, ভেলসার্টান, এই জাতীয় ওষুধগুলো হচ্ছে এআরবি। ওকে, এই এসি ইনহিবিটর হচ্ছে ইনালাপ্রিল, ক্যাপ্টোপ্রিল, লিনসোপ্রিল। তেমনি করে এআরবি এর উদাহরণ হলো টেলমিসার্টান, ভেলসার্টান, লোসার্টান। তো টেলমিসার্টান, ভেলসার্টান, লোসার্টান এরা কিভাবে কাজ করে দেখুন। আমরা কি পড়লাম যে এনজিওটেনসিনোজেন থেকে এনজিওটেনসিন 1 হয়, আবার এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 হয়। আলটিমেটলি এনজিওটেনসিন 2 গিয়ে রক্তনালীর উপরে বসে এবং কাজ করে, এই তো। এখন রক্তনালীর উপরে অঙ্কন করেই বলি। এই রক্তনালীর উপরে কি রয়েছে? একটা রিসেপ্টর রয়েছে যার নাম হচ্ছে এনজিওটেনসিন রিসেপ্টর। ওকে, তো এনজিওটেনসিন 2 এখানে কার্যকরী। এনজিওটেনসিন 2 যদি এখানে এসে বসে, তবে এই রক্তনালী কি হবে? সংকুচিত হয়ে যাবে দুই দিক থেকে। রক্তনালী সংকুচিত হয় মানে এরকম হয়ে যাবে, রক্তনালীটা সংকুচিত হয়। রক্তনালী যদি সংকুচিত হয় তাহলে ব্লাড প্রেশার বাড়বে। এখন দেখুন, এই এনজিওটেনসিন রিসেপ্টরের উপরে যদি এই এনজিওটেনসিন 2 এসে বসে, তবে এই ঘটনাটা ঘটবে। কিন্তু যদি পেশেন্টকে আমরা টেলমিসার্টান খাইয়ে দিই তাহলে কি হবে? টেলমিসার্টান খাওয়ালে টেলমিসার্টান এই যে এখানে এনজিওটেনসিনকে এসে বসতে দেবে না, বরং কি করবে? টেলমিসার্টান এখানে বসে যাবে, ঠিক আছে? টেলমিসার্টান ওখানে ওই রিসেপ্টরের উপরে টেলমিসার্টান বসে গিয়ে বসার জায়গাটা যদি ব্লক করে নেয়। একটা চেয়ার রয়েছে এই ঘরের মধ্যে, আমি চেয়ারে আমি বসে থাকি, তো আপনি কি বসতে পারবেন? পারবেন না তো। ব্যাপারটা ওইরকম। এখানে একটা চেয়ার রয়েছে, যে চেয়ারের উপরে টেলমিসার্টান ঔষধটা গিয়ে বসে যাচ্ছে। তাহলে এখানে যদি ঔষধ বসে যায়, তাহলে এখানে যার বসার কথা এনজিওটেনসিন 2, সে কি আর বসতে পারবে? পারবে না। এনজিওটেনসিন 2 এখানে বসলে যে কাজটা হওয়ার কথা ছিল, রক্তনালীর সংকোচন হওয়ার কথা ছিল, সেটা আর হবে না। রক্তনালীর সংকোচন যদি না হয়, তাহলে রক্তনালী প্রসারিত অবস্থায় থাকবে। প্রসারিত অবস্থায় থাকলে ব্লাড প্রেশার কম থাকবে। এই জন্য আমরা টেলমিসার্টানকে ব্লাড প্রেশার কমানোর জন্য ব্যবহার করি। ওকে, আচ্ছা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কারা? যেমন এমলোডিপিন, নাইফিডিপিন, এই জাতীয় ওষুধগুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ওকে, আচ্ছা, ক্যালসিয়াম ব্লকার কিভাবে কাজ করে খুব সংক্ষেপে। এই হলো রক্তনালী। রক্তনালীর মধ্যে কি রয়েছে? রক্তনালীর মধ্যে রয়েছে স্মুথ মাসল সেল, যেগুলো সার্কুলারলি থাকে। এটাকে আমি এই দিক থেকে দেখি, তাহলে এরকম মাসেল গুলো এরকম বৃত্তের মতো করে রয়েছে। এখান থেকে যদি আমরা একটা মাসেল সেলকে বাইরে নিয়ে আসি, এখান থেকে একটা মাসেল সেলকে যদি বাইরে নিয়ে আসি, ধরুন এটা একটা মাসেল সেল, একটা বৃত্তের মধ্যে অনেকগুলো মাসেল সেল থাকে, তাহলে এটা হচ্ছে একটা মাসেলের কোষ। তাহলে এই মাসেল কোষটার দৈর্ঘ্য বরাবর কি হবে? সংকোচন হবে। মাসেলের কাজই তাই। মাসেল রেসপন্স মানে হচ্ছে মাসেল সংকোচন হওয়া। এই মাসেল যদি দৈর্ঘ্য বরাবর সংকোচন হয়, তাহলে পুরো বৃত্তটা সংকুচিত হবে, তাহলে রক্তনালী সংকুচিত। এই তো ব্যাপারটা। তার মানে রক্তনালীর সংকোচনের পিছনে রয়েছে একটা মাসেল সেলের সংকোচন। আমরা যদি একটা মাসেল সেলের সংকোচনটা নিয়ে বুঝে যাই, তাহলে বাকি পুরোটা বুঝে যাব খুব সহজে। তো একটা মাসেল সেলকে যদি সংকুচিত হতে হয়, মানে সংকুচিত হয় এরকম ছোট হতে হয়, দৈর্ঘ্য বরাবর যদি ছোট হতে হয়, তাহলে একটা দৈর্ঘ্য বরাবর ছোট হয় মানে কি? দেখুন, একটা বৃত্ত, তো এই বৃত্তটা কিভাবে গঠিত? বৃত্তটা এইভাবে গঠিত, এই যে এরকম 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 এরকম। এগুলো কি? এগুলো হচ্ছে একটা মাসেল সেল। তাহলে এই 5টা মাসেল সেল মিলে মনে করে একটা রিং বা বৃত্ত গঠন করেছে। তাহলে এই 5টা মাসেল সেল যদি সবাই দৈর্ঘ্য বরাবর ছোট হয়, তাহলে কি এই পুরো রিংটাই ছোট হয়ে যাবে, পুরো রিংটাই তখন ছোট দেখা যাবে, এই তো। তাহলে আমরা একটা মাসেল সেল দৈর্ঘ্য বরাবর যদি সংকোচন হয়, এই সংকোচনের জন্য কি দরকার হয়? মাসেল সেলকে দৈর্ঘ্য বরাবর সংকোচন হতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে এর ভেতরে, এর সেল মেমব্রেনের উপরে, এটাকে যদি আমরা বড় করে অঙ্কন করি, তাহলে এখানে দেখা যাবে কি, এটা একটা মাসেল সেল,
মাসেল সেলকে যদি সংকুচিত হতে হয় তাহলে এর সেল মেমব্রেনের উপর রয়েছে ক্যালসিয়াম চ্যানেল। ক্যালসিয়াম, এই যে এখানে রয়েছে ক্যালসিয়াম চ্যানেল, মানে একটা রন্ধ্র যার মধ্যে দিয়ে ক্যালসিয়াম বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারে। ওকে, এখানে একটা ছিদ্র রয়েছে যার মধ্যে দিয়ে ক্যালসিয়াম বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারে। এবার ভেতরে মাসেলের কোষের ভেতরে যে টিউবুলার সিস্টেম থাকে যার মাধ্যমে মাসেল সেল সংকুচন হয় আর কি। সংকুচন হতে গেলে ক্যালসিয়ামের ইনফ্লাক্স দরকার, মানে ক্যালসিয়ামকে বাইরে থেকে ভেতরে ঢুকতে হবে, তবে এই মাসেলের সেলের ভেতরে পরিবর্তন ঘটবে, তারপরে গিয়ে সংকোচন হবে। সেটা ডিটেইল আমি গেলাম না। তো মাসেল সেলকে সংকোচন হতে গেলে কি দরকার? সিম্পলি ক্যালসিয়াম দরকার, মানে ক্যালসিয়ামকে বাইরে থেকে ভেতরে বেশি পরিমাণে ঢুকতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এবারে যদি ক্যালসিয়াম ভেতরে ঢোকে তাহলে কি হবে? এই মাসেল সেলটা দৈর্ঘ্য বরাবর সংকোচন হবে, তাহলে মাসেল সেলটা একটু পরে ছোট হয়ে যাবে। এটা যদি ছোট হয়ে যায় তখন এই যে পুরো রিংটাই ছোট হয়ে যাবে। এরকম পুরো রিংটা যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে? আমাদের যে রক্তনালীর যে গহ্বর ভেতরে রক্তনালীটাই ধীরে ধীরে এরকম সংকুচিত হয়ে যাবে। যে রক্তনালীটা আগে এরকম ছিল সেটা যদি এরকম হয়ে যায় তাহলে কি হবে? ভিতরে রক্তচাপ বাড়বে। ওকে, এটাই হচ্ছে মেকানিজম। এবারে এই অ্যামলোডিপিন, নাইফিডিপিন এরা কি করে? এরা যেটা করে, এই যে এখানে যে রন্ধ্র রয়েছে যার উপরে ক্যালসিয়াম চ্যানেল বলা হচ্ছে এটাকে, এই ক্যালসিয়াম চ্যানেলের উপরে নাইফিডিপিন এসে বসে যায়। তাহলে ক্যালসিয়াম চ্যানেলটার উপরে বসে গেলে ক্যালসিয়াম চ্যানেলটা কি করে দেবে? ক্যালসিয়াম চ্যানেলটাকে ব্লক করে দেবে। এর নাম হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই ক্যালসিয়াম চ্যানেলটা যদি ব্লক হয়ে যায় তাহলে বাইরে থেকে ক্যালসিয়াম আর ভেতরে ঢুকতে পারছে না, বন্ধ। ক্যালসিয়াম যদি ভেতরে না ঢুকতে পারে তাহলে এই মাসেল সেলটা যে সংকোচন ঘটবে সেই সংকোচন হতে পারবে না। এই যদি সংকোচন না হয় তাহলে পুরো রিংটা ছোট হতে পারবে না, এটা বন্ধ। রিংটা যদি ছোট না হয় তাহলে রক্তনালী যে সংকুচিত হয় যে সরু হয়ে যাবে, এটাও হবে না। রক্তনালী প্রসারিত অবস্থায় থাকবে। রক্তনালী যদি প্রসারিত অবস্থায় থাকে তাহলে ব্লাড প্রেশার কম হবে। এইভাবে করে অ্যামলোডিপিন এবং নাইফিডিপিন ব্লাড প্রেশারকে কমায়। ওকে, এবার আমরা আসি বিটা ব্লকার্স। বিটা ব্লকার্স কি করে? বিটা ব্লকার্স যেমন প্রপানল, এথিনল, মেটোপ্রোল, এই জাতীয় ওষুধগুলো। বিটা ব্লকার্স মানে কি? আমাদের সিম্প্যাথেটিক সিস্টেম, হার্টের মধ্যে যে নার্ভ এন্ডিংস গুলো রয়েছে, সিম্প্যাথেটিক সিস্টেমের যে নার্ভ এন্ডিংস গুলো হার্টের মধ্যে রয়েছে, যে নার্ভগুলো হার্টে চলে গেছে, তারা সেখানে এড্রিনার্জিক রিসেপ্টরের মাধ্যমে হার্টের মাসেলের সাথে কানেকশন থাকে। ওকে, এড্রিনার্জিক রিসেপ্টর দুই ধরনের হয়, আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর রয়েছে এগুলো। এখন সিম্প্যাথেটিক নার্ভাস নার্ভ হার্টের মধ্যে বিটা এড্রিনার্জিক নার্ভের দ্বারা সংযুক্ত। এখন যদি আমরা প্রোপানল, এথিনল বা মেটোপ্রোল জাতীয় ঔষধ সেবন করি তাহলে কি হবে? ওই নার্ভ এন্ডিংস গুলোতে যেগুলোতে বিটা এড্রিনার্জিক রিসেপ্টর রয়েছে, ওই বিটা এড্রিনার্জিক রিসেপ্টর গুলোকে ব্লক করে দেয়। কি বলছে? বিটা ব্লকার। ওকে, বিটা ব্লকার তার মানে কি? এইভাবে দেখুন, তাহলে এই হলো আমাদের হার্ট, এই হলো আমাদের ব্রেন। ব্রেন থেকে একটা নার্ভ আসছে হার্টে। ওকে, হ্যাঁ, এখানে হার্টে একটা রিসেপ্টর রয়েছে যার মাধ্যমে এই সিগন্যালটা ব্রেন থেকে হার্টে পৌঁছাচ্ছে। এই রিসেপ্টরটার নাম হচ্ছে বিটা এড্রিনার্জিক রিসেপ্টর, এড্রিনার্জিক। ওকে, তাহলে ব্রেন যদি হার্টকে সিগন্যাল দেয় আপনি দ্রুত সংকোচন প্রসারণ হন, সে হবে, কারণ ব্রেনের সিগন্যালে সে সাড়া দেয়। এবারে আমরা যদি বিটা ব্লকার্স সেবন করি, মানে যদি প্রোপানল সেবন করি তাহলে কি হবে? প্রোপানল এই যে রিসেপ্টর রয়েছে হার্টে, যার মাধ্যমে ব্রেন থেকে সিগন্যালটা সে রিসিভ করে, এই সিগন্যালটা এই রিসেপ্টরটাকে দিবে ব্লক করে। এই রিসেপ্টর যদি ব্লক করে দেওয়া হয় তাহলে ব্রেন থেকে সিগন্যাল আর হার্টের উপরে কাজ করতে পারবে না। যদি কাজ না করতে পারে তাহলে ব্রেন যে দুষ্টুমিটা করছিল, হার্টকে দ্রুত সংকোচন প্রসারণ করছিল, সেটা করতে পারবে না। তাহলে কি হবে? হার্ট রেট স্লো হবে। মানে হার্ট তখন নিজের রিদমে সংকোচন প্রসারণ হবে, ব্রেন দ্বারা প্রভাবিত হবে না। ব্রেন দ্বারা যদি প্রভাবিত না হয় তাহলে হার্ট রেট স্লো হবে। হার্ট রেট স্লো হলে কার্ডিয়াক আউটপুট কম হবে, কার্ডিয়াক আউটপুট কম হলে ব্লাড প্রেশার কমে যাবে। ওকে, এছাড়াও আমাদের ট্রিটমেন্টের মধ্যে আর যেটা করা উচিত সেটা হচ্ছে রেগুলার ব্লাড প্রেশার মনিটরিং করা উচিত, এবং রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরা ডিসকাস করেছিলাম, মডিফায়েবল এবং নন মডিফায়েবল, রিস্ক ফ্যাক্টরগুলোকে
পেশেন্টকে বলতে হবে, যেগুলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর তারা যেন নিজের লাইফে সেগুলো মডিফাই করে। ওকে, ট্রিটমেন্টের অংশ কিন্তু। এবারে আমাদের প্রগনোসিস। ব্লাড প্রেশার কারো উচ্চ থাকলে তার মরে যাওয়ার সম্ভাবনা কতটুকু, বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু, মানে তার ভবিষ্যতে কি হতে পারে। আর্লি ডিটেকশন যদি হয়, যদি যদি দ্রুত ধরে নেওয়া যায় যে কারোর ব্লাড প্রেশার হাই আছে, তাহলে আর্লি ডিটেকশন হলে নিয়মিত চিকিৎসা, প্রগনোসিস ভালো। আনট্রিটেড হাইপারটেনশন যদি হয়, হাইপারটেনশন আছে কিন্তু আনট্রিটেড রেখে দেওয়া হলো, তাহলে প্রগনোসিস ভালো না। আনট্রিটেড হাইপারটেনশন থাকলে কি হতে পারে, আনট্রিটেড হাইপারটেনশন থাকলে সেখান থেকে স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে। এই জন্য ব্লাড প্রেশার যদি কারো হাই হয় তাহলে তাকে আর্লি ডিটেকশন করা উচিত। আর্লি ডিটেকশন করলে ট্রিটমেন্টের মধ্যে রাখলে কোনো অসুবিধা নেই। কিন্তু আনট্রিটেড হাইপারটেনশন থেকে স্ট্রোক হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি ফেলিওরও হতে পারে। প্রিভেনশন আমাদের ফাইনাল টপিক, ফাইনাল স্লাইড। ব্লাড প্রেশার, আমার ব্লাড প্রেশার যাতে নাই বাড়ে তার জন্য আমি কি করব, প্রিভেন্ট কিভাবে করতে পারবো। লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল অ্যাডপশন করতে হবে, সুস্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, সোজা কথা। নিয়মিত বিপি চেক আপ করতে হবে, বিপি বেড়ে গেলেই সচেতন হতে হবে। রিস্ক ফ্যাক্টর যেগুলো, সেগুলো থেকে কন্ট্রোল থাকতে হবে, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমি যাবো না, যেগুলো কারণে ব্লাড প্রেশার বাড়তে পারে সেই রিস্ক ফ্যাক্টরগুলো আমি নিজের জীবনে রাখবো না। লো সল্ট এবং হাই ফ্রুট ভেজিটেবল ডায়েট, এগুলোই হলো ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার মূল মন্ত্র।